আমি যদিও নই বা এডুকেশন সাবজেক্ট আমার নয়, তো এ সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো না কিছু। স্যার জয়েন করলে স্যার এই নিয়ে বিস্তারিত কথা তোমাদের সাথে বলবেন নিশ্চয়ই। একটু ওয়েট করে যাও, স্যারকে এখনো দেখছি না, স্যার এখনো জয়েন করেননি। স্যার একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। স্যার আপনি একটা মানে স্ট্যাটাস দিয়েছেন না মাদ্রাসার অ্যাডমিটের ব্যাপারে, তো স্যার মাদ্রাসার অ্যাডমিট কি বেরিয়েছে? না, সোমবার বা মঙ্গলবার থেকে বেরোবে, শুক্রবার থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু হুম। কিছু ওদের টেকনিক্যাল প্রবলেমের জন্যই বেরোয়নি। সোমবার বা মঙ্গলবার থেকে পাওয়া যাবে, মানে পরীক্ষা 3 তারিখে হচ্ছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। ফেসবুক গ্রুপটা ফলো করো, ওখান থেকে দেখবে সবকিছু জানতে পারবে, যা কিছু ইনফরমেশন সবই পেয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে। স্যার বলছেন 1 মিনিট, একটা মিনিট ওয়েট করে যাও, স্যার জয়েন করে যাচ্ছেন। স্যার জয়েন করলে আমি আমার দিক থেকে বন্ধ করে দেবো। আগামীকালও ঠিক 7:30 থেকেই ক্লাস থাকবে। আর যেটা বলা, যেহেতু এটা সাবজেক্টের, তো তোমরা অনেকে রয়েছো যারা এডুকেশনের মাস্টার ডিগ্রি হয়ে গেছে, কেউ বা এমএড করে নিয়েছো, অর্থাৎ সেক্ষেত্রে তোমরাও এমন নয় যে এখানে নতুন কোনো কিছু শিখছো বা নতুন কোনো কিছু জানছো, বরং এরকম বলা যায় যে তোমরা অনেক কিছু জানো। অনেকে সেগুলো নিয়ে হয়তো কেউ কেউ রিসার্চ করে ফেলেছো, কেউ কেউ বেশ কিছু পেপার পাবলিশ করে ফেলেছো। তার মানে নেহাত তোমাদের দিক থেকেও কিন্তু জ্ঞান একেবারে কিন্তু কম না, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা বেশ অনেকটা। মানে তোমরাও কাউকে ওই সাবজেক্টের ব্যাপারে অনেকটা বলতে পারো, অনেক কিছু তাদেরকে বোঝাতে পারো। সেরকম টাইপের অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে রয়েছে। তো একটু মন দিয়ে শোনো সিলেবাসটা সম্পর্কে, যে জায়গাগুলো আমাদের মূলত দরকার হয়। তো সেটা নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করবেন। স্যার অলরেডি জয়েন করে গেছেন, আমি আর সময় নেবো না, অলরেডি 7:33। একটু স্যারকে কোঅপারেট করো, মন দিয়ে শোনো। আমার দিক থেকে আপাতত মাইকটা মিউট থাকছে, আমি ব্যাকগ্রাউন্ডে আছি, যখন যা দরকার হবে আমি আনমিউট করে দেবো। আর তাছাড়া মেসেজ বক্স খোলাই থাকছে, তোমরা চাইলে মেসেজ করতে পারো। স্যার সেক্ষেত্রে তোমাদের যে তোমাদের যা কোশ্চেন হবে বা যা কিছু, সেখান থেকে স্যার কিন্তু রিপ্লাই দিতে পারবে। ঠিক আছে, আপাতত ক্লাসটা যতটা ভালো করা যায় তোমার দিক থেকে যা যা রয়েছে সেগুলোকে দেখো। আমি স্যারকে বলবো, স্যার আপনি জয়েন করে গেছেন, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে, আপনি চাইলে স্টার্ট করে দিতে পারেন। আমি ক্লাসটা শেষ হলে আমি আবারও আসবো, 9টায় শেষ হবে ধরো, তো 9টা 9টা 10 যখনই শেষ হোক আমি আবারও আসবো। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করুন। হ্যালো, অডিও আসছে কি? একটু বলবে তোমরা? ওকে, 1 মিনিট।
ওকে, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, অডিও আশা করি সবার কাছে ক্লিয়ার যাচ্ছে। ওকে, তো আজকে আমাদের যেটা বলার, দেখো আজকে আমাদের এডুকেশনের সেকেন্ড পেপারে ক্লাস। তো তোমরা এখানে অনেকেই আছো যে আগামীতে তোমরা বিশেষ করে জুনের যেই 2024-এর যে এক্সাম, সেটাকে সামনে রেখে নেট এবং তার সাথে সাথে জেআরএফ এর টার্গেট নিয়ে এসেছো। তো যেটা বলার প্রথমে যে দেখো, তো সবাই আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। কেউ হয়তো বা মাস্টার্স করে এসছো, কেউ হয়তো বা এমএড করে এসেছো আমাদের এখানে। হয়তো বা অনেকেই আছো যারা এখনো কন্টিনিউয়াসলি করছো। এবার যেটা বলার যে দেখো, অনেকটা সেম সিলেবাস আমরা যেটা পড়ে এসেছি, বিশেষ করে আবার একটু আলাদা। তুমি যদি ভাবো যে আমি মাস্টার্সে যেইভাবে পড়ছি সেইভাবেই পড়ে আমি নেট কোয়ালিফাই করব বা জেআরএফ পাবো, তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু হয়তোবা তুমি সেখানে গোল্ড মেডেলিস্টও হয়ে যেতে পারো, কিন্তু এর জন্য কিন্তু তোমাকে কিন্তু আলাদা করে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? তো আমি অনেকেই দেখেছি যারা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট ছিল, তারা কিন্তু 1-2 বছরের মধ্যেও নেট কোয়ালিফাই করতে পারেনি, বা পরবর্তীকালে 3-4 বছর লেগে গেছে তাদেরকে নেট কোয়ালিফাই করতে। আমার ব্যাচমেটদের মধ্যেই অনেকে ছিল। ঠিক আছে? তো দেখো, তো সেক্ষেত্রে কিন্তু টার্গেটটা কিন্তু রাখতে হবে যে নেট সেটের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার। তো সেক্ষেত্রে প্রথমেই যেই জায়গাটা চলে আসে যে আগে আমাদের কিন্তু সিলেবাসটাও কিন্তু জানা উচিত। সিলেবাসে অনেক কন্টেন্ট থাকবে যেগুলো তোমাদের সবই মনে হবে যে পড়ে এসেছি, অনেকের যারা এখন নতুন সিলেবাসে। কিন্তু তো ওখানকার পড়া আর আমাদের পড়ানোর মধ্যে পার্থক্য থাকবে। কারণটা হলো ওখানে আমরা শুধু না কিছু কিছু জিনিস, সিলেক্টেড কিছু টপিক ইউনিভার্সিটি প্রফেসররা যেগুলো ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে সেগুলাকেই বেশি গুরুত্ব দিয়েছি। অতটা বা খুঁটিয়ে পড়িনি, নোট ভিত্তিক ভাবে পড়েছি। সেইভাবে পড়লে কিন্তু হবে না। ঠিক আছে? এখানে কিন্তু সবটাকেই গুরুত্ব দিতে হবে, এবং সবগুলোকে আমি বলবো না যে সমান গুরুত্ব দিতে। কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, তো সেগুলোকে সামনে রেখেই আজকে আমাদের সিলেবাসটা প্রথমে আমরা ডিসকাস করব। এবং তার পরবর্তীতে আহ একটা ছোট্ট একটা টপিক রেখেছি তোমাদের জন্য, যেহেতু কিছু না পড়ালেই হয় না, তো ছোট্ট একটা টপিক রেখেছি। এবং সেই টপিক রিলেটেড কিছু কোশ্চেনও আমরা সলভ করব। তো আশা করি স্ক্রিনটা শেয়ার হয়ে দেখতে পাচ্ছ, একটু কাইন্ডলি রেসপন্স করবে। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, যে একটা কথা শোনা যাচ্ছে যে আমাদের সিলেবাস নাকি চেঞ্জ হতে পারে। তো সিলেবাস যদি চেঞ্জ যদি হয়, আশা করি জুনে চেঞ্জ হবে না, হয়তোবা ডিসেম্বরে এক্সামে চেঞ্জ হবে। তাই মানে কি আমি কি বসে থাকবো যে কবে সিলেবাস চেঞ্জ হবে সেই হিসাবে আমি এগোবো? মোটেই না। আর সিলেবাস যদি চেঞ্জও যদি হয়, নিশ্চয়ই পুরোটা চেঞ্জ হবে না, এই সিলেবাসই থাকবে। কিছু এইদিক ওদিক হতে পারে, 2-4টা জিনিস জায়গা নতুন আসতে পারে। সেগুলো জায়গা নিয়ে আমি যখন সিলেবাসটা সম্পর্কে বোঝাবো তখন বলবো। সিলেবাসের আমাদের টপিক কিন্তু বলতে পারি যে ইউনিট সংখ্যা কিন্তু টোটাল 10টা, কিন্তু তাই তো সবাই জানো যে 10খানা ইউনিট আছে। এবং 10খানা ইউনিট কিন্তু থেকেই বলা হয়েছে যে 10টা 10টা করে কোশ্চেন আসার কথা। এডুকেশনাল স্টাডিজ বা হিস্ট্রি, পলিটিক্যাল, মানে এরকম ভাবে বলা আছে ঠিকই, কিন্তু কোনো বারই কিন্তু সব টপিক থেকে কিন্তু সমান কোশ্চেন থাকে না। কিছু টপিক যেগুলো হলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলোর উপর বেশি ফোকাস করতে হবে আমাদেরকে। এবং কিছু টপিক আছে যেগুলো থেকে কম কোশ্চেন আসছে। আবার কিছু টপিক থেকে 2018 সালের যদি কোশ্চেন পেপার যদি দেখো, আহ সেক্ষেত্রে জানলে অবাক হবে যে রিসার্চ থেকে প্রায় 20টা কি 22টার মতন কোশ্চেন এসেছিল। তো কিছু কিছু জায়গা আছে যেগুলোকে অনেক সময় এনটিএ বেশি গুরুত্ব দিয়ে দেয়, বা যেগুলো সবচেয়ে বেশি বলতে পারো যে আমাদের রিলেটেড, মানে আমাদের বলতে পারি যে আমরা হায়ার স্টাডিজ করছি, সেক্ষেত্রে রিসার্চ বেশি গুরুত্বপূর্ণ, সাইকোলজির থেকে বলতে পারি। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গাগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দেয় আমরা একটু জেনে নিব। তো এখানে সিলেবাসে যে আমাদের 10খানা ইউনিট, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমরা এক একটা টপিক
মানে সিলেবাসের যেই বিষয়টা সেটা একদম হালকা করে আজকে জানার চেষ্টা করবো, সিলেবাসে কোথায় কি আছে এবং যেটা বললাম পরের শেষে। দেখো, এডুকেশনাল স্টাডিজ অ্যাকচুয়ালি এটা বলতে পারি যে ফাউন্ডেশন আমাদের। এডুকেশনাল স্টাডিজ নাম দেওয়া হয়েছে ঠিকই এই ইউনিটটার, ফার্স্ট ইউনিটটার, কিন্তু এটা বলতে পারি যে একদম ফাউন্ডেশন একটা টপিক। কারণ এর মধ্যেই আমরা ফিলোসফির যেই কন্টেন্ট গুলো সেগুলোকেও পাবো এবং তার সাথে সাথে সোসিওলজিক্যাল জায়গাগুলোও পাবো কিন্তু। অর্থাৎ ফিলোসফি প্লাস সোসিওলজি, আমরা যেসব ফাউন্ডেশন অফ ফিলোসফি এবং ফাউন্ডেশন অফ সোসিওলজি যেগুলো আমরা পড়ে এসেছি নিচু ক্লাসগুলোতে, সেগুলো কিন্তু থাকবে হলো এই এডুকেশনাল স্টাডিজ এর মধ্যে। তো প্রথমেই যেই সিলেবাসে যদি আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই আমাদের চলে আসবে যে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি। খুব ইম্পর্টেন্ট জায়গা, এর থেকে হামেশাই কোশ্চেন আসে এবং আগের বারও ভালো কোশ্চেন এসেছে, বিশেষ করে 2023-এর যদি বলে থাকি, মার্চের শিফট 1 এবং শিফট 2 তে দেখতে পাচ্ছি যে মোটামুটি এক শিফটে 17টা কোশ্চেন এসছে আর এক শিফটে প্রায় 19 খানা কোশ্চেন এসছে, মানে এই এডুকেশনাল স্টাডিজে। তার মানে গুরুত্বটা দেখো যে এই পেপারটার গুরুত্বটা কোথায়, বলা হয়েছিল কোথায় 10টা আর কোথায় এসছে হলো 17-19টার মতন। তার মানে এই চ্যাপ্টারকে ফেলে দিলে হবে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ইন্ডিয়ান স্কুল ফিলোসফির মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো যে সাংখ্য দর্শন, সাংখ্য, যোগা, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম, ঠিক আছে। কিছু অর্থোডক্স ফিলোসফি আছে, কিছু হেটেরোডক্স আছে। এছাড়া অনেক সময় কিন্তু এর বাইরের থেকেও চার বাক্যে নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসে কিন্তু। এই জায়গা থেকে খুব একটা কোশ্চেন আসে না এবং খুব সহজ জায়গা এইসব জায়গাগুলো, এটার থেকে অতটা কোশ্চেন আসে না। বেশিরভাগ সময় কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেনই সাধারণত এই দয়ানন্দ দর্শন থেকে সাধারণত আসে। আর ইসলামিক ট্র্যাডিশন মানে ইসলামিক ফিলোসফির এই জায়গাগুলো থেকেও ভালোই কোশ্চেন আসে, কনসেপচুয়ালও আসে, সাধারণত ফ্যাকচুয়াল কোশ্চেনও কিন্তু আসে কিন্তু। নেক্সট আমাদের আসলে ইন্ডিয়ান ফিলোসফির পরে ওয়েস্টার্ন ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমরা আইডিয়ালিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, এগুলো তো পড়তেই হবে। আর সিলেবাস যদি চেঞ্জও যদি হয়, এগুলো থাকবেই। হয়তো বা এরপরে নতুন কিছু অ্যাড হতে পারে, যেরকম কোশ্চেন আগে দেখা যাচ্ছে যে প্রি লিনিয়ারিজম, এরকম নতুন নতুন কিছু ফিলোসফি না কিন্তু ফিলোসফি কিছু বলতে পারো যে রিলেটেড কিছু জিনিস কিন্তু নতুন অ্যাড হয়েছে কিন্তু, মানে কোশ্চেন দেখা যাচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু কভার করানো হবে কিন্তু আমাদের, যেগুলো পেইড ব্যাচ থাকবে সেগুলোতে কিন্তু কভার করানো হবে। ওকে, আমরা নেক্সটে চলে আসব, সেটা হলো অ্যাপ্রোচেস টু সোসিওলজি অফ এডুকেশন। ওকে, এটা মানে সেই ফাউন্ডেশন সোসিওলজির যেই জায়গাটা সেটা। তো সেক্ষেত্রে আমরা কিছু থিওরি আছে, বিশেষ করে সিম্বলিক ইন্টারাকশন, স্ট্রাকচারাল ফাংশনালিজম এবং কনফ্লিক্ট থিওরি। এছাড়া আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশন আছে, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান যেগুলো হলো ফ্যামিলি, স্কুল, সোসাইটি, খুব সহজ সহজ জিনিস, এগুলো সম্পর্কে আমরা জানি। দেখো, সিলেবাসে অনেক কিছুই আছে যেগুলো খুব একটু কঠিন জিনিস আছে, কিছু একদম সহজ জিনিস আছে যেগুলো না পড়লেও তোমরা পেরে যাবে, মানে এরকম জায়গাগুলো আছে। তাছাড়া আছে হলো যে সোশ্যাল মুভমেন্ট বা সোশ্যাল মুভমেন্টস থিওরি, যেরকম রিলেটিভ ডিপ্রিভেশন থিওরি, রিসার্চ মোবিলাইজেশন, পলিটিক্যাল প্রসেস থিওরি, নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরি। ওকে, তো এর ভিতরে আবার মার্কসিজমও একটু একটু পড়তে হবে এই জায়গাগুলোতে, বিশেষ করে কনফ্লিক্ট থিওরির মধ্যে। এবং সোশ্যালাইজেশন অ্যান্ড এডুকেশন অ্যান্ড কালচার, এই টপিকটাতে যদি দেখি, এক্ষেত্রে আমরা দেখবো যে আমরা পড়েছিলাম যে যেসব গ্রেট এডুকেটার্সরা, ওদের সোসাইটিতে কি বলতে পারো যে তাদের ভূমিকা, সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে, আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন তাদের এডুকেশনাল ফিল্ডে, যেরকম স্বামী বিবেকানন্দ, আমরা এগুলো পড়ে এসেছি, রবীন্দ্রনাথ ট্যাগর আছে, মহাত্মা গান্ধী আছে, অরবিন্দ আছে, জিড্ডু কৃষ্ণমূর্তি আছে, এগুলো গেল হলো ইন্ডিয়ান থিঙ্কার। এছাড়াও কিছু ওয়েস্টার্ন থিঙ্কারতে পাওলো ফেরিয়ার থেকে তো সবসময় কোশ্চেন আসে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসবেই, এর থেকে কোশ্চেন থাকবেই ধরে নাও। এছাড়াও আছে উলস্টন ক্রাফট, নীল নডিংস, সাবিত্রী ফুলেটা, এটা এখানে হতো,
আচ্ছা, দেখো এরা আছে, কিন্তু এছাড়াও কিছু কনস্টিটিউশনের জায়গা থেকেও কোশ্চেন আসে, যেরকম আমাদের ন্যাশনাল ভ্যালু, সোশ্যাল চেঞ্জ, কিছু আর্টিকেলস এর উপরেও কিন্তু কোশ্চেন চলে আসে, কিন্তু এই টপিকটা থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন আসতে পারে কিন্তু এইসব জায়গা থেকে, বিশেষ করে সেকুলারিজম, সোশ্যালিজম, জাস্টিস, লিবার্টি, ডেমোক্রেসি, ইকুয়ালিটি, ফ্রিডম। তো এগুলো কিভাবে আমাদের এডুকেশনকে বলতে পারি যে হেল্প করছে, বা ভূমিকাটা কোন জায়গাটায়, সেগুলোর উপরে। তাহলে এই গেল মোটামুটি আমাদের ফার্স্ট ইউনিট। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমি পরেরটাতে এগোবো। স্যার আমি অভিজিৎ ঘোষ বলছিলাম। হুম হুম। বলছি স্যার, এই যে কোশ্চেনটা, যে টোটাল মার্কসটা যেটা পড়ে আমাদের, যেটা পরীক্ষা হবে, ওইটা কি চ্যাপ্টার ওয়াইজ কোনো ভাগ থাকে, যে এই চ্যাপ্টার থেকে এত নাম্বারের প্রশ্ন, ওই চ্যাপ্টার থেকে এত নাম্বারের প্রশ্ন, এরকম? এটা এনটিএ বলে ঠিকই, কিন্তু কোনোবারই কার্যকর হয় না। ওই তো বললাম যে আচ্ছা প্রত্যেকটা ইউনিট থেকে 10টা করে কোশ্চেন হওয়ার কথা, তাহলেই তো 100টা কোশ্চেন হবে, আচ্ছা, তবেই না 200 মার্কের পরীক্ষা হয়। কিন্তু ঠিক কোশ্চেন আছে। কোনো সময় প্রত্যেকটা থেকে সমানভাবে থাকে না, কোনোগুলোতে 10-এর বেশি থাকে, কোনোগুলোতে 10-এর কম থাকে। বলছি, আচ্ছা, নেক্সট হলো আমাদের আহ দেখো, সেটা হলো আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল, মানে পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন। ওকে, অ্যাকচুয়ালি এই যে আমরা পড়েছিলাম যে বিশেষ করে কন্টেম্পোরারি এডুকেশনের যে জায়গাগুলো, বিশেষ করে এই ক্ষেত্রে আমরা কমিটি কমিশনস গুলো পড়বো, ঠিক আছে? তো বিশেষ করে এই ক্ষেত্রে স্বাধীনতার পরবর্তীকালে যেসব কমিটি কমিশনস গুলো এসছে, তো এই ক্ষেত্রে দেখো সেগুলো একটু দেখে নিই, যে বিশেষ করে এগুলাকে আবার টিচার এডুকেশনকে আবার বেশি গুরুত্ব দিয়েছে। দেখো, কমিটিস অ্যান্ড কমিশন কন্ট্রিবিউশন টু টিচার এডুকেশন। ওকে, এর মধ্যে আছে সেকেন্ডারি এডুকেশন কমিশন, আমরা জানি যেটাকে মুদালিয়ার কমিশন বলে, কোঠারি কমিশন, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। দেখো, হিস্ট্রি কোনোদিনও চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে, তো তার মানে এগুলো কিন্তু সিলেবাসে থাকবেই, কিন্তু যে পরবর্তীকালে সিলেবাস যে চেঞ্জ হবে, এই চ্যাপ্টার গুলো কিন্তু থাকবেই। হ্যাঁ, এক্ষেত্রে কিছু নতুন কিছু অ্যাড হতে পারে, নিউ এডুকেশন পলিসি আসতে পারে, আরো জিনিস আসতে পারে, আর একটু পরে আমি বলছি। তো এখানে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন আছে, ন্যাশনাল কমিশন অন এডুকেশন আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আছে 2009-এ, ন্যাশনাল নলেজ কমিশন আছে, ইয়েসপাল কমিটি আছে। আচ্ছা, কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 সালের, জাস্টিস ভার্মা কমিটি, যার ফলে এখন 2 ইয়ার্স এর আমাদের, মানে আগে তো বিএড হোক বা এমএড কোর্স সাধারণত 1 বছরের ছিল, এই জাস্টিস ভার্মা কমিটির দ্বারাই কিন্তু পরবর্তীকালে 2 ইয়ার্স এর করা হয়েছে, এবং ইন্টার্নশিপের টাইম পিরিয়ডটা বাড়ানো হয়েছে। এবং যখন এই জায়গায় যখন পড়াবো, তখন কিন্তু আমরা নিউ এডুকেশন পলিসিটাতে অ্যাড করে দেবো। কিছু দেখা যাচ্ছে যে নিউ এডুকেশন পলিসির উপরেও কিন্তু কোশ্চেন আসছে, তো আমরা একটু নিজেদেরকে অ্যাডভান্স রাখবো। তাছাড়া ধরে নাও এই কিছুদিন আগে বলতে পারি যে ফ্রেমওয়ার্কেরও মোটামুটি কাজ চলছে, এবং অনেকটা বেরিয়েও গেছে, যে নতুন যেই ফ্রেমওয়ার্ক নিউ এডুকেশন পলিসির অ্যাসপেক্টে, বা ইন্টিগ্রেটেড যেই টিচার এডুকেশন যে প্রোগ্রাম মার্কেটে লঞ্চ হয়েছে 4 ইয়ার্স এর, সেটাও একটু হালকা আমরা টাচে যাব, কারণ এগুলোর উপর হালকা হালকা করে কোশ্চেন আসছে কিন্তু। ওকে, সিলেবাসে নেই, কিন্তু সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন আসছে। নেক্সট আমাদের বিশেষ করে আছে হলো যে রিলেশনশিপ বিটুইন পলিসিস অ্যান্ড এডুকেশন। দেখা যাচ্ছে এখানে অনেক কিছু, অনেকটা বড় জিনিস, কিন্তু এর ভিতরে সেরকম কিছুই নেই। কিছু কিছু পলিসিস আছে যেগুলো হলো আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত, এগুলো কিভাবে আমাদের এডুকেশনকে হেল্প করছে, তাদের বিশেষ করে আহ, বিশেষ করে আমাদের এডুকেশনের যেসব জায়গাগুলো আছে সেগুলোকে প্ল্যানিং করতে, ইমপ্লিমেন্টেশন করতে, বা ধরে না অনেক সময় পলিটিক্যাল পার্টিসও আমাদের এইসব জায়গায় কিন্তু, মানে পলিটিক্যাল পার্টিস গুলো কিন্তু ইনভলভ হয়ে যায় আমাদের এডুকেশনকে, বলতে পারো যে প্রভাবিত করে, তাদের যেসব আইডিওলজি কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। নেক্সট আছে হলো যে কনসেপ্ট অফ কি বলে, কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ এডুকেশন। এটা একদম নতুন, যেটা আগের সিলেবাসে ছিল না, 2019-এর আগের সিলেবাসে ছিল না। তো এটা নতুন এসেছে মার্কেটে, যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস,
মানে কিভাবে আমরা এডুকেশন যখন পরিচালনা করব, শিক্ষাদান পরিচালনা করব, সেক্ষেত্রে কিছু প্ল্যানিং করব, ইমপ্লিমেন্টেশন করব, সেক্ষেত্রে কিভাবে আমরা টাকা পয়সা খরচটা করব সেগুলোর উপর, বা আমরা যেই বলতে পারো যে ফিনান্সে যাই জায়গাটা, সেক্ষেত্রে মাইক্রো লেভেলে প্ল্যান করব নাকি ম্যাক্রো লেভেলে চিন্তা ভাবনা করব। আমরা দেখেছি কোনো সরকার আছে কিছু সেই সাময়িক সময়ের জন্য দেখা গেল যে কিছু টাকা দিয়ে হয়তো বা জনগণের মনোরঞ্জনের জন্য যাতে ভোট ব্যাংকটা বাড়ে, সেটাই কাজ করে। আবার কিছু সরকার আসে যারা হলো কি কাজ করে যে দীর্ঘস্থায়ী, ঠিক আছে, দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে যায় হয়তোবা এখন হয়তোবা সেটা কোনো সেই ফলাফলটা আমরা পাচ্ছি না, কিন্তু 10 বছর 20 বছর পরে সেটা কিন্তু বৃহৎ একটা ইম্প্যাক্ট পড়বে। সেই কারণে মাইক্রো লেভেল আছে, ম্যাক্রো লেভেল আছে, কনসেপ্ট অফ বাজেটিং, এইসব জায়গাগুলো আছে। নেক্সট আছে হলো যে পলিটিক্স অ্যান্ড এডুকেশন। এটা অনেকটা ওই যেটা বললাম যে আমাদের যে লেফট উইং এবং রাইট উইং পার্টিস যারা আছে তাদের যে আইডিওলজি গুলো আছে, বিশেষ করে দেখো এখানে লিবারাল আছে, কনজারভেটিভ আছে, ক্রিটিক্যাল আছে। লিবারাল মানে যারা একদম লিবারাল, কনজারভেটিভ কিছু পার্টি থাকে রক্ষণশীল, আবার ক্রিটিক্যাল যারা খুব কিছু নিয়ে বিচার বিশ্লেষণ করে। তো এইসব অ্যাপ্রোচেস গুলো বিশেষ করে পলিটিক্যাল বিহেভিয়ারিস্টিক অ্যানালাইসিস এইসব জায়গায় কিন্তু কিভাবে কিন্তু বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে কি ভাবে কিন্তু হ্যাম্পার করছে, বা বিশেষ করে বলতে পারি যে এডুকেশনে বিশেষ করে পলিটিক্যাল ডেভেলপমেন্টে, পলিটিক্যাল সোশ্যালাইজেশনে কিভাবে প্রভাব ফেলছে, সেই জায়গাগুলো পড়বো। এই তো গেল হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার। নেক্সট আমাদের চলে আসবো যেটা হলো লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস। এটাতেও দেখা গেছে যে এই চ্যাপ্টারটা তো বলে রাখি, আগের বছর খুব একটা দেখা যায়নি, 7-8টার মতন কোশ্চেন এসেছে। বা তার আগে যদি 2023-এ যদি বলো যে ফার্স্ট শিফটে 7টা, তার আগের শিফটে 10টার মতন কোশ্চেন এসেছে। 2022-এ 9খানার মতন, 21-এ একটা শিফট জুনে এসেছিল, বলতে পারি যে জুনে এসেছিল 6টা কোশ্চেন এখান থেকে, আবার ইসেতে 10টা এসেছিল ডিসেম্বরে। তো দেখো যে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে মোটামুটি অ্যাভারেজ দেখা যাচ্ছে মোটামুটি 10টার কাছাকাছি কোশ্চেন আসছে, বেশিরভাগ সময় 10টার নিচেই এসছে। তো নেক্সট হলো লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস। এটা হলো ইউনিট নাম্বার 3। অ্যাকচুয়ালি এটা যে সাইকোলজির চ্যাপ্টার, আমাদের অনেকের কাছে সাইকোলজি সবচেয়ে প্রিয় বিষয়। তো এই ক্ষেত্রেও কিন্তু সাইকোলজির পুরো বই পড়তে হবে না, সাইকোলজি তো নিজেই একটা মানে বলতে পারি যে একটা বৃহৎ একটা এরিয়া, তার এডুকেশনাল ইমপ্লিকেশনটাকেই বেস করে পড়তে হবে। তো এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সাধারণত 10টা উপরেই সাধারণত কোশ্চেন দেখা যায়, কিন্তু আস্তে আস্তে এই চ্যাপ্টারটা কমিয়ে দিচ্ছে। জানলে অবাক হবে, সাইকোলজি থেকে এনটিএ দিন দিন কোশ্চেনের সংখ্যা কমিয়ে দিচ্ছে। একটা সময় প্রচুর কোশ্চেন আসতো, 10টা 15টা 12টা এরকম কোশ্চেন আসতো, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে সাইকোলজি থেকে কোশ্চেন কমিয়ে দেওয়া হচ্ছে। এর পিছনে রিজনটা কি কেউ বলতে পারবে, কেন কমিয়ে দেওয়া হচ্ছে? একদম অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে কম আসছে, কিন্তু এই চ্যাপ্টারটা তো ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবে? ফিলোসফিক্যাল জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, এডুকেশন স্টাডিজ থেকে বেশি কোশ্চেন আসছে, কিন্তু এই জায়গাটা থেকে কেন কোশ্চেন কমিয়ে দিচ্ছে? কেউ রিজন বলতে পারবে? হ্যাঁ না কিছু বলো, একটু রেসপন্স করবে, তোমাদের যদি মাইক যদি অন যদি থাকে। আচ্ছা জানি না স্যার বললেন, ঠিক আছে বলছি। দেখো আমরা তো অ্যাকচুয়ালি হায়ার এডুকেশনে যাচ্ছি, তাই তো? হায়ার এডুকেশনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্স দেওয়া হয় কোথায়? আইডিয়া, কোনো কিছুর উপর আইডিয়ার উপর, আইডিয়া মানে ফিলোসফি, ফিলোসফিক্যাল জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসছে। আরেকটা হলো রিসার্চ। তোমরা যে জানোই যে কলেজ ইউনিভার্সিটিতে রিসার্চের গুরুত্ব যে প্রচন্ড পরিমাণে দেওয়া হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবে যে ইউনিভার্সিটিতে সাইকোলজিটা মেন মেন জিনিসটা কিন্তু চাইল্ডের উপরেই বেশি ডিপেন্ড করে। নিচু ক্লাসে যদি এটা হতো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সিটেট বা টেট হোক বা এইসব পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইকোলজি। কিন্তু যেহেতু আমরা বড় বাচ্চাদেরকে নিয়ে কাজকর্ম করব, সেই ক্ষেত্রে সাইকোলজির পরিমাণটা দিন দিন কোশ্চেনের সংখ্যাটা কমিয়ে দিচ্ছে এনটিএ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের জায়গাগুলো থেকে পড়বো। তো এইসব জায়গা থেকে যেসব থিওরি গুলো আছে খুব
মানে দেখা যাচ্ছে যে এইটুকু, কিন্তু এগুলো পড়তে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ফ্রয়েড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফ্রয়েড থেকে তো হামেশাই কোশ্চেন আসবেই দুটো একটা, বা বলতে পারি যে কার্ল রজার্স, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে বলতে পারি যে কাফকা, ওয়ার্ডিমার, এগুলো থেকে কোশ্চেন গুলো ভালো আসে। ঠিক আছে, ফ্রয়েডটা বেশি ইম্পর্টেন্ট, কার্ল রজার্সটা অত আসে না, আলপোর্ট থেকেও সেরকম কোশ্চেন আসে না, কিন্তু আমাদের যে গেস্টাল্ট ফিলোসফি সেই জায়গাগুলো থেকে কিন্তু, স্যার গেস্টাল্ট সাইকোলজি সেই সব জায়গা থেকে, এবং মেন্টাল হেলথ এবং হাইজিন থেকে সেরকম কোনো কোশ্চেন খুব কমই কোশ্চেন আসে, এবং কোশ্চেন গুলো খুব সহজ আসে। নেক্সট আছে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই, ধরে নাও এই জায়গা থেকে 2-3টে কোশ্চেন তো পাবেই, বা বেশিও পেতে পারো। তো এই জায়গা থেকে কি কি জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেরকম বলা হচ্ছে কি বুদ্ধি একটা থেকে মানে মাল্টিপল, তাই তো, ইউনিটারি টু মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে শুরুতে যেসব ইন্টেলিজেন্সের থিওরি আছে, স্টার্ন থেকে শুরু করে একদম আমাদের গার্ডনার পর্যন্ত যেতে হবে, তাই তো। তো তাদের যেসব ইন্টেলিজেন্সের থিওরি আছে সেগুলো পড়তে হবে, তারপরে সাথে সাথে আমাদের ইন্টেলিজেন্সকে কিভাবে মেজার করি, আইকিউ পড়তে হবে, বা কিভাবে আমরা প্রবলেম সলভ করি, ক্রিটিক্যাল থিঙ্কিং, মেটাকগনিশন, ক্রিয়েটিভিটি। তো খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই সাব ইউনিটটা। নেক্সট আছে হলো আমাদের প্রিন্সিপাল অ্যান্ড থিওরিস অফ লার্নিং, সেক্ষেত্রে বিহেভিয়ারিজম, কগনিটিভিজম, তো বিশেষ করে বা এর সাথে সাথে স্ট্রাকচারালিজম থেকেও কোশ্চেন আসছে, উইলিয়াম উন্ডের গল্প চলে আসছে, বা তাদের কোথায় তাদের বলতে পারো যে জার্মানি লিপজিগ শহরে ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি খোলা হয়েছিল। তো এইসব জায়গা থেকেও কোশ্চেন আসছে, এবং বিশেষ করে লার্নিং থিওরির মধ্যে কোন কোন লার্নিং, তো শুধু এখানে বিহেভিয়ারিস্টিক বলে দেওয়া আছে, এবার বিহেভিয়ারিজমের মধ্যে তো অনেকেই ছিল, প্যাভলভ, স্কিনার, তো এরকম যারা আছে তাদেরও পড়তে হবে, কগনিটিভিজমে পড়তে হবে, কগনিটিভিজমে পিয়াজে পড়বো, ভাইগোটস্কি পড়বো, বান্দুরা পড়বো, অনেকে যারা আছে তাদের জায়গাগুলো পড়বো। এছাড়াও এই জায়গাটা আগে বেশি গুরুত্ব দেওয়া হতো গাইডেন্স কাউন্সিলিং, আস্তে আস্তে এই জায়গাটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজ জায়গা, বিশেষ করে গাইডেন্স কাউন্সিলিং এর মধ্যে গাইডেন্স কাকে বলে, এবং গাইডেন্সের টাইপস যেগুলো আছে, কাউন্সিলিং এর যেসব টাইপস আছে, বিশেষ করে এছাড়াও হলো আমাদের ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ, ইক্লেকটিক কাউন্সিলিং, এবং অ্যাপ্রোচেস এর মধ্যে খুব ইম্পর্টেন্ট আরইবিটি থেকে কোশ্চেন পাবেই, একটা থেকে দুটো কোশ্চেন আসবেই, এই অ্যালবার্ট এলিসের খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং কার্ল রজার্স থেকেও কোশ্চেন আসবে। এগুলো থেকে সেরকম আসে না, এটা আর এটা অনেকটা একই রিলেটেড, আরইবিটির সাথে রিলেটেড। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হবে কিন্তু। নেক্সট আমাদের টিচার এডুকেশন, তাই তো, টিচার এডুকেশনটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এটার থেকে হামেশাই কিন্তু 10 থেকে 12টা, এমনকি 14টাও কোশ্চেন কিন্তু আসে, মানে 10টার উপরেই ধরে রাখো আসবেই, তাহলে এই চ্যাপ্টারটা আমাকে গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে টিচার এডুকেশন কাকে বলে, বিশেষ করে এনসিইআরটি, এনসিটি, দেখো এখানে এলিমেন্টারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল, এগুলোর যে কারিকুলাম কিভাবে বলতে পারে ডকুমেন্টস করা হয়েছে, কিভাবে আমরা ট্রানজাকশন করছি, তো এইগুলো জিনিস নিয়ে আমাদের পড়তে হবে। বিশেষ করে টিচার এডুকেশন স্কোপ, নেচার, মিনিং কোনগুলো জায়গায় সেগুলো পড়তে হবে। কিন্তু দেখো যে এগুলো যখন সিলেবাস চেঞ্জ হবে, তখন কিন্তু এই এলিমেন্টারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই শব্দগুলো কিন্তু হবে না, তখন কি কি নাম হবে, প্রিপারেটরি, ফাউন্ডেশন, মিডিল, এরকম নতুন নতুন যেসব নিউ এডুকেশন পলিসিতে যেসব নেমগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ সিলেবাস যেই চেঞ্জ হয় এই নামগুলো চেঞ্জ হবে, কিন্তু এনসিইআরটি, এনসিটি এগুলো তো পড়তেই হবে। নেক্সট এখানে কিছু 2-4টা থিওরি আছে, বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং নলেজ বেস অফ টিচার এডুকেশন, স্কুলম্যান, ডেং, লুইক, হ্যাবারমাস, তাদের বিশেষ করে রিফ্লেকটিভ লেভেল, টিচিং, এইসব জায়গাগুলো পড়তে হবে। নেক্সট এগুলো থেকেও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যেসব টিচার এডুকেশন এজেন্সিস আছে, দেখো একটা টিচার জব পাওয়ার পরে পড়াশোনা ছেড়ে দেবে এরকম না, নতুন নতুন সবাইকে কিন্তু আপডেটেড থাকতে হচ্ছে, অনেক সময় ওরিয়েন্টেশন কোর্স করতে হচ্ছে, রিফ্রেশার কোর্স করতে হচ্ছে, বিভিন্ন সেমিনার, ওয়েবিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম এগুলো কিন্তু অ্যাটেন্ড করা হচ্ছে, বা এগুলো করার জন্য যেসব লেভেলস গুলো আছে, এসএসএ, আরএমএসএ, এইসব যেসব ইনস্টিটিউশন গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে কিন্তু।
ওকে, নেক্সট হলো কনসেপ্ট অফ প্রফেশন এবং প্রফেশনালিজম। ঠিক আছে, এক্ষেত্রে টিচারের যে প্রফেশন সেগুলোকে কিভাবে এনহান্সমেন্ট করা যেতে পারে, তাদেরকে কোয়ালিটি কিভাবে বাড়াতে পারি, বা ইনোভেশন ইন টিচার এডুকেশনের ক্ষেত্রে কোন কোন নতুন নতুন জিনিস মার্কেটে এসেছে, তো এই জায়গাগুলো পড়তে হবে। খুব একটা এটা অতটা এটা সহজ জিনিসই আছে, এখানে অনেক বড় কিছু নেই, কিন্তু এটাতে বড় কিছু আছে, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। নেক্সট আমাদের কারিকুলাম স্টাডিজ। কারিকুলাম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তাই তো? এখান থেকেও ধরনের 9-10টা করে কোশ্চেন কিন্তু সাধারণত থাকে কিন্তু। তো সেক্ষেত্রে কিভাবে আমরা, এখানে অনেকটা জিনিস আছে ঠিকই, তো বিশেষ করে যে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ কারিকুলাম, কনসেপ্ট এবং প্রিন্সিপালস অফ কারিকুলামের ক্ষেত্রে আমরা বেস গুলো দেখবো, যে কোন কোন বেসের উপর বেস করে, মানে সাইকোলজিক্যাল বেস, ফিলোসফিক্যাল বেস, তাদের উপর বেসের উপর বেস করে কিভাবে বলতে পারি যে কারিকুলাম তৈরি করা হচ্ছে, কোন কোন জায়গাকে ধ্যান রেখে, এবং কারা করছে, ইউজিসি, এনসিটি বা ইউনিভার্সিটি, তারা যে কারিকুলাম ডেভেলপ করছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের মডেল অফ কারিকুলাম ডিজাইন, কিছু ট্র্যাডিশনাল এবং কন্টেম্পোরারি মডেলস আছে, যেরকম ট্র্যাডিশনাল মধ্যে ট্যাবা, টেইলার, এই মডেলগুলো আছে, সেগুলো পড়তে হবে। এবং বিশেষ করে কিছু যেটাকে বলতে পারি সিআইপিপি মডেল, এটা তো আসবে, এটাতে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন তো থাকবে ধরে নাও। সিআইপিপি মডেলটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, আর ট্র্যাডিশনাল কম্পিউটারিস্ট মডেলস এর থেকেও আসবে কিন্তু। নেক্সট ইনস্ট্রাকশনাল সিস্টেম এবং ইনস্ট্রাকশনাল মিডিয়া। কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য তো মডেল আছে, আবার কারিকুলাম যে ডেভেলপ করলে সেটা আদৌ ঠিকঠাক হয়েছে কিনা, বা সেটা চলতে গিয়ে তো কোনো সমস্যাও হতে পারে, সেইগুলোর জন্য আবার ইভ্যালুয়েশন মডেল আছে, তাই তো? কারিকুলাম কিভাবে আমরা ইভ্যালুয়েশন করব, তার জন্য কিছু মডেল আছে খুব ইম্পর্টেন্ট। টেলার্স মডেল আছে, স্ট্যাকিস আছে, স্ক্রিভেন্স আছে, কিরপ্যাট্রিকের আছে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট হলো মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম চেঞ্জ, যে কোন কোন জিনিস হিসাবে কাজ করে, অর্থাৎ ফ্যাক্টরস এক্ষেত্রে স্টেক হোল্ডারও হতে পারে, স্টুডেন্টও হতে পারে, গভর্নমেন্টও হতে পারে, কি কি কারণে হয়তোবা কারিকুলাম চেঞ্জ হতে পারে। অ্যাপ্রোচেস টু কারিকুলাম চেঞ্জ, সেক্ষেত্রে স্টুডেন্ট, টিচার, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কি কি ভূমিকা, তাদের ইমপ্রুভমেন্ট কোন কোন জায়গায় প্রয়োজন, এবং সবশেষে আছে হলো যে এই কারিকুলাম যে তৈরি করব বা চেঞ্জেস করব, তার জন্য যেসব রিসার্চ করা হয়ে থাকে সেটাও আছে। এখান থেকে খুব একটা মানে ওই রিসার্চের সাথেই রিলেটেড জায়গাগুলোই আসে, তোমাদের রিসার্চ যখন পড়বে তখন এই জিনিসগুলো মানে এমনি পেরে যাবে, মানে এই জায়গাটা রিসার্চ যদি পড়া থাকে এই জায়গাটা এমনি পেরে যাবে। ওকে, ক্লিয়ার? কারো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে একটু বলবে। তাহলে আমি নেক্সট, সকলের প্রিয়, যেটা থেকে সব সময় কিন্তু গড়ে কিন্তু 12খানা উপরে কিন্তু কোশ্চেন পায়, একদম রিসার্চকে কিন্তু ফাঁকি দিলে হবে না। অনেকের কাছে খুব সহজ, আমার কাছে তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা, আর অনেকে এটা আবার একটু ভয়ও পায়, বিশেষ করে এই জায়গা থেকে কিছু স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেনও থাকে। তো ডিসেম্বর 2018-তে, বিশেষ করে জুলাইয়ে, মানে 29টার উপরে কোশ্চেন এসেছিল, 29খানা। আর পরবর্তীকালেও যেসব পরীক্ষা হয়েছে মিনিমাম 12টা, তার উপরেও এসছে 14টাও 15টা মতন কোশ্চেন কিন্তু এই রিসার্চ থেকে এসছে। তার মানে রিসার্চকে ফেলে দিলে হবে না, এবং রিসার্চের জায়গাটা দেখো কতটা বড় অন্য চ্যাপ্টার গুলোর থেকে, ঠিক আছে? কতটা বড় সিলেবাস, তার মানে কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং এই জায়গাটা যে ইম্পর্টেন্স দিয়ে যদি পড়ো, তোমাদের ফার্স্ট পেপারে কাজটা এগিয়ে যাবে। ফার্স্ট পেপারে তো রিসার্চ আছে, ওটা না পড়লেও চলবে। দেখো আমাদের এডুকেশন স্টুডেন্টদের জন্য কতটা সুবিধা, বিশেষ করে নেট পাস করাটা, কারণ অনেক কিছুই আছে, বিশেষ করে 3টা চ্যাপ্টার, টিচিং অ্যাপটিটিউড, হায়ার এডুকেশন, আর হলো রিসার্চের যেই জায়গাটা, অর্থাৎ 3টা কিন্তু আমাদের নিজেদেরই চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের মধ্যে 3টেই আমাদের। তাহলে আমাদের জন্য নেট পাস করাটা কতটা সহজ হবে, বাকিদের কাছে হায়ার এডুকেশন কঠিন হবে, রিসার্চও কঠিন হবে, টিচিং অ্যাপটিটিউডও কঠিন হবে। তাহলে তো দেখো যে এখানে মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল রিসার্চ, তার যে স্টেপস গুলো আছে, ঠিক আছে, সায়েন্টিফিক এর জন্য রেপ্লিকেবিলিটি, প্রিসিশন, ফলসিবিলিটি, পার্সিমনি,
এই জায়গা থেকেও খুব সহজ জিনিস, এক দুটো লাইনে এগুলো কমপ্লিট হয়ে যাবে স্যার যখন পড়াবেন। আচ্ছা, সায়েন্টিফিক মেথডস কি কি আছে, বিশেষ করে কেন আমরা রিসার্চ করব, প্রিডিকশন করব, যেরকম রিসার্চের টাইপস এর মধ্যে জায়গাগুলো আছে, যেরকম ফান্ডামেন্টাল, অ্যাপ্লাইড, অ্যাকশন। খুব সহজ সহজ জিনিস, একবার করে যদি ভালো মতন করে যদি পড়েও যদি নাও, সারা জীবনে ভুলবে না। কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, আবার এডুকেশনাল রিসার্চ ডিজাইনের মধ্যে ডেসক্রিপটিভ রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, এগুলো কিন্তু পড়তে হবে। এর বাইরেও আরো কিছু আছে টাইপস গুলো, সেগুলো আমি তোমাদেরকে পড়ানো কিন্তু হবে কিন্তু। নেক্সট আছে হলো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে ধ্রুবক। তো এখানে কিন্তু অনেক রকমের ভেরিয়েবল আছে, যেরকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল, মডারেটর ভেরিয়েবল। কোশ্চেন থাকবেই এই চারটা থেকে, এই চারটা জায়গা থেকে একটা কোশ্চেন থাকবেই, ধরে নাও বেশিও থাকতে পারে। তারপরে হাইপোথেসিস, কোনটাকে কোন জায়গায় আমরা হাইপোথেসিস ইউজ করব, কোন জায়গায় আমরা রিসার্চ ইউজ করব, হাইপোথেসিসের টাইপস, যেরকম ডিরেকশনাল হবে কিনা, নাকি নন ডিরেকশন হবে, নাকি নাল হাইপোথেসিস হবে, নাকি অল্টারনেটিভ হাইপোথেসিস হবে, এগুলো জায়গা। এবার হাইপোথেসিস কিভাবে আমরা তৈরি করব, ফর্মুলেট করব, বা সেক্ষেত্রে আমাদের কিভাবে একটা গুড হাইপোথেসিস রেডি করে, কিভাবে আমরা কোন পথ অনুকরণ করে আমরা যখন আমরা ইন্টারভিউ দিব, বিশেষ করে পিএইচডি তে অ্যাডমিশনের জন্য, তখন রিসার্চ প্রপোজাল কিভাবে রেডি করব, তাই তো? বা সেক্ষেত্রে ইউনিভার্স এবং স্যাম্পেলের মধ্যে ডিফারেন্স কোথায়, বা পপুলেশন বা স্যাম্পেলের মধ্যে ডিফারেন্স কোথায়। ওকে, তারপর হলো গুড স্যাম্পল কাকে বলে, কিছু স্যাম্পলিং টেকনিক্স আছে, কিভাবে আমরা তো নমুনায়ন করব, সেক্ষেত্রে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আবার টুলস অফ রিসার্চের ক্ষেত্রে আমরা যে রিসার্চ করছি তার যে যন্ত্রপাতিগুলো, সেগুলো ভ্যালিড কিনা, তাদের রিলায়েবিলিটি কেমন, তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কেমন। আবার টুলস, যেসব টাইপস, টুলস এর যেসব টাইপস আছে, যেরকম রেটিং স্কেল, অ্যাটিটিউড স্কেল, কোশ্চেনিয়ার, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, এগুলো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং টেকনিক্স, আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব রিসার্চ করার ক্ষেত্রে, কাউকে অবজার্ভ করব, সেই অবজারভেশন ডিরেক্ট নাকি ইনডাইরেক্ট হবে, পার্টিসিপেটরি হবে নাকি নন পার্টিসিপেটরি হবে, ইন্টারভিউ, প্রজেকশন টেকনিক। তো এগুলো পড়তে হবে। নেক্সট হলো আমাদের স্ট্যাটিস্টিক্যালের যেই জায়গাটা, মানে স্ট্যাটিস্টিক্স। একটা হলো টাইপস অফ মেজারমেন্ট স্কেল। আমরা যেই মেজার করে থাকি সেক্ষেত্রে চার ধরনের স্কেল আছে: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। বিশেষ করে আমরা ডেটাগুলোকে যখন ইস্যু করি, এছাড়া হলো কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করব, বিশেষ করে সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, সেই জায়গাগুলোকে, ভ্যারিয়েবিলিটি আছে, ঠিক আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব, হাইপোথিসিস করব, যখন আমরা টেস্টিং যে হাইপোথিসিস, সেখানে টাইপ 1 এরর হবে, টাইপ 2 এরর কোনটাকে বলবো, লেভেল অফ সিগনিফিকেন্স, ডিএফ লেভেল, স্ট্যাটিস্টিক্যাল টেক্সট, প্যারামেট্রিক টেকনিক্স, নন প্যারামেট্রিক টেকনিক্স। এছাড়াও ধরে নাও কিছু প্যারামেট্রিক টেকনিক্স আছে, ইনফারেন্সিয়াল ডেটা অ্যানালাইসিস আছে, বা স্ট্যাটিস্টিক্যাল। এই ক্ষেত্রে আমরা জেড টেস্ট, টি টেস্ট, এগুলা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু 2-4টা করে কোশ্চেন তো থাকেই। অনেক সময় টি টেস্টের উপর একটা ছোট কোশ্চেন দিয়ে দিল, স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন জেড টেস্টের উপর করে দিল, অ্যানোভা দিয়ে দিল, কাই স্কোয়ার দিয়ে দিতে পারে। তো এরকম জায়গাগুলো কিন্তু আছে। বা ট্রায়াঙ্গুলেশন, রিসার্চের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশনের জায়গাটা কোনটা, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। মিক্স মেথড কি। আচ্ছা, এবার হলো আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে বহুত টাইপ আছে, যেরকম গ্রাউন্ডেড থিওরি আছে, ন্যারেটিভ রিসার্চ আছে, কেস স্টাডিজ আছে, এবং এথনোগ্রাফি স্টাডিজ। এইসব জায়গাগুলো কিন্তু আছে। আমি একটু ফাস্টলি চলছি কারণ আমাদের সিলেবাসটাও কমপ্লিট করতে হবে। এছাড়া দেখো পেডাগগি, অ্যান্ড্রাগগি এবং অ্যাসেসমেন্ট। এটা অতটা ইম্পর্টেন্ট না, লাস্টের দিকে 7টা-8টার উপরে কোশ্চেন থাকে না এই চ্যাপ্টারটা থেকে। পেডাগগি, অ্যান্ড্রাগগি এবং অ্যাসেসমেন্ট খুব সহজ জিনিস, এবং টেট টেট যারা দিচ্ছ বা তাদের সাথে অনেকটাই হেল্পফুল হবে এই জায়গাগুলো যখন তোমাদের পড়ানো হবে, ঠিক আছে। পেডাগজিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে কি কি আছে, পেডাগজি কাকে বলে, আচ্ছা, মিনিং, নেচার, অ্যাসেসমেন্ট, ঠিক আছে, জায়গাগুলো, অ্যান্ড্রাগগি কাকে বলে, হেউটাগগি কাকে বলে, ওকে, অ্যাসেসমেন্ট কিভাবে করব সেই সব জায়গাগুলোও আছে। ওকে, এখানে দেখো অ্যান্ড্রাগগি আছে, গ্যালোয়েল সিস্টেম, এটা থেকে কোশ্চেন কিন্তু আসে কিন্তু। নেক্সট হলো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস,
তো টেকনোলজি থেকে মোটামুটি 9-10টার মতন কোশ্চেন সাধারণত আসে, টেকনোলজি ইন এবং টেকনোলজি ফর এডুকেশন। এটা যদি পড়ো আমাদের অনেকটা ফার্স্ট পেপারে অনেকটা হেল্প হয়ে যাবে এটা যদি পড়ি আমরা। তো এক্ষেত্রে টেকনোলজি সম্পর্কে আমরা জানবো ইনস্ট্রাকশনাল জায়গাগুলো, তারপর সিস্টেম অ্যানালাইসিস, এখানে কিছু এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইসব জায়গাগুলোতে কোশ্চেন আছে। এডিডিআই, অ্যাসুর, ডিক অ্যান্ড ক্যারি মডেল, ম্যাসন্স, ক্যাল, সিএআই, সিএএল, এগুলো জিনিস তোমরা জানো। কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, সিবিটি, কম্পিউটার বেস টেস্ট যেটা আমরা দিচ্ছি আমরা ইন্টারনেটে, ই লার্নিং বা ব্লেন্ডেড লার্নিং কাকে বলে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এই জায়গাগুলো পড়বো। এবং ট্রেন্ডস ইন ই লার্নিং, জানো যে কোভিড এর পর থেকে ই লার্নিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা চলে এসেছে। ইউজিসি পরবর্তীকালে বলেছে যে 40% কন্টেন্ট আমরা অনলাইনে পড়ানোর সুযোগ আছে। তো এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু কিন্তু খুব সহজ এগুলো, মানে বেশি সময় লাগবে না। এগুলো জায়গা যেগুলো আছে তোমরাও যদি দেখো যে ক্ষেত্রে যেসব জিনিসগুলো আছে দেখা যাচ্ছে অনেকটা বড়, কিন্তু ভিতরে কিন্তু কিছুই নেই। কিন্তু আবার যেগুলোতে কিছু আছে সেগুলো তো বলেই দিচ্ছি। এবং ইউজ অফ আইসিটি ইন ইভ্যালুয়েশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং রিসার্চ, যে আমরা কম্পিউটার বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি রিসার্চ কোন কোন জায়গায় আমরা ইউজ করে যাচ্ছি সেই জায়গাগুলো আছে। নেক্সট ইউনিট 9, যেটা হলো সবার জন্য একটু একটু ভয়ঙ্কর সাবজেক্ট। এই পেপারটা কে একটু ভয় পায়? ম্যানেজমেন্ট থেকেও এখন কোশ্চেন কমিয়ে দিয়েছে। লাস্ট 2022 সালে কোশ্চেন দেখা যাচ্ছে শুধু 5খানা এসেছিল, তার পরবর্তীকালে 7টা 8টা, মানে 10-এর নিচে এর থেকে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে। তো যাদের একটু ভয়ের জন্য তার জন্য কিছু করার নেই, কারণ এটা থেকে কোশ্চেনও দিন দিন কমিয়ে দিচ্ছে এই ম্যানেজমেন্টের জায়গাটা। তবুও আমাদেরকে পড়তে হবে এই জায়গাটা। তো এই চ্যাপ্টারটা কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন, কিন্তু আমি আমার মতে একটু কঠিন। তো কঠিন কারণ দেখবে যে ইউনিভার্সিটির বেশিরভাগ ইউনিভার্সিটিতে এরকম হয়ে থাকে যে এই চ্যাপ্টার গুলো একটু স্যাররা অতটা গুরুত্ব দিয়ে পড়ান না আমার মনে হয়, কারণ আমি নিজে ভুক্তভোগী হয়েছি। তো আমাদেরকে পরবর্তীকালে নিজেদেরকেই পড়ে কমপ্লিট করতে হয়েছে, বিশেষ করে ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এবং লিডারশিপের জায়গা। এবং এক্ষেত্রে অনেক কিন্তু থিওরি গুলো আছে, যেরকম পোস্ট ক্রপ, সিপিএম, পিআরটি, সোয়াট অ্যানালাইসিস, টেলারিজম, তারপর হলো এক্ষেত্রে আছে দেখো হার্সলে ব্ল্যানচার্ট মডেল, লিডার মেম্বার এক্সচেঞ্জ থিওরি, মানে এগুলো লিডারশিপের বিশেষ করে যেসব থিওরিজ গুলো আছে। ব্ল্যাকি অ্যান্ড মাউন্টেন্স ম্যানেজেরিয়াল গ্রিড, এটা আগের সিলেবাসে ছিল, তোমরা দেখেছো এরকম একটা বক্সের মতন করে করতে হয়। তাছাড়া হলো কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি, এখানে কোয়ালিটির জন্য মানে যেই ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল যেসব স্ট্যান্ডার্ড গুলো আছে তার উপরে বেস করে করা হয়। TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, 6 সিগমা, কোয়ালিটিস গুরুস। তো এগুলো কিন্তু একটু মুখস্থ করার জিনিস, কোশ্চেন কিন্তু আসবেই এইসব জায়গা থেকে, ফাঁকে দিলে চলবে না। চেঞ্জ ইন ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট যেটাকে বলা হচ্ছে, দেখো বেশিরভাগ ক্ষেত্রে জাপানিজ মডেল গুলো আছে, যেরকম জাস্ট ইন টাইম, পোকায়োকায়, কস্ট অফ কোয়ালিটি অ্যানালাইসিস, তো এই জায়গাগুলো পড়বে। এছাড়া হলো এই জায়গাটা একটু সহজ আছে, বিশেষ করে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি, যেরকম আমাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে ন্যাক সাধারণত কি করে থাকে, আমাদের কোয়ালিটি উপর বেস করে অ্যাসেসমেন্ট করে, অ্যাক্রিডিটেশন দেয়, অর্থাৎ গ্রেড দেয় এবং তার সাথে সাথে অ্যাসেসও করে। এবং তার পরবর্তীকালে কিন্তু ইউজিসি কে তার বেসিসে কিন্তু ফান্ড, ন্যাক ন্যাক কিন্তু যেই গ্রেড দেয় তার বেসিসে কিন্তু ইউজিসি কিন্তু টাকাটা অ্যালট করে। তারপরে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এগুলোও আছে এবং এছাড়াও আরো কিছু আছে। নেক্সট এবং লাস্ট যে ইউনিট, সেটাও অতটা 10টার নিচেই সাধারণত এই ইনক্লুসিভ এডুকেশন থেকে কোশ্চেন আসে, আগের বারও তাই দেখা গেছে। তো ইনক্লুসিভ এডুকেশন খুব সহজ একটা জিনিস, ঠিক আছে, বিশেষ কিছু নেই। বিশেষ করে সবাইকে, ইনক্লুসিভ মানে কি, যে সবাইকে অন্তর্ভুক্ত করো। সেক্ষেত্রে সবাই হতে পারে, ডাইভার্স লার্নার থেকে শুরু করে যারা একদম স্পেশাল চাইল্ড, সবাইকে একটা ক্লাসরুমের মধ্যে আনো। সহজ সহজ জিনিসগুলো আছে, কিন্তু এক্ষেত্রে কিছু প্রভিশনস এবং পলিসিস গুলো আছে, অতটা ডিপলি কোশ্চেন হয় না এইসব জায়গা থেকে, ফ্যাকচুয়াল টাইপেরই কোশ্চেন হয়। আহ,
সেগুলো, এবং কনসেপ্ট অফ ইম্পায়ারমেন্ট, ডিসাবিলিটি এবং হ্যান্ডিক্যাপ, মানে ইম্পায়ারমেন্ট, ডিসাবিলিটি এবং হ্যান্ডিক্যাপের মধ্যে পার্থক্য কোন জায়গাটায়, সেগুলো আইসিএফ মডেল আছে, কাদের জন্য বলা হয়ে থাকে, অনেক সময় কোশ্চেন আসে এখান থেকে। এবং প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট, ইনক্লুসিভ ক্লাসরুম কিভাবে ম্যানেজ করব, যারা চোখে কম দেখছে তাদের কিভাবে ব্যবস্থা করব, যারা ডাইভার্স লার্নার তাদের কি ব্যবস্থা করতে পারে, যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের জন্য কি ব্যবস্থা করতে পারে। এখন প্রত্যেকটা স্কুলে, ইউনিভার্সিটি, কলেজে সব জায়গায় দেখা যাচ্ছে যে র্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য সেপারেট টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে, এবং কি কি ব্যারিয়ার্স আছে বা ফ্যাসিলিটার্স আছে যে আমরা কিভাবে এইসব প্রবলেম গুলোকে থেকে আমরা বেঁচে মানে আনতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে এথিক্স কিরকম হওয়া দরকার, স্টুডেন্টসদের কি কি স্ট্যাটাস থাকা উচিত, বা এইসব ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি কি রিসার্চ ট্রেন্ডস আছে, সেগুলোও কিন্তু দেখা হবে। রিসার্চের চ্যাপ্টারটা একটা জায়গায় ছিলই, কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের উপরও যে রিসার্চ, কোন ধরনের রিসার্চ হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে কিন্তু। তাহলে ইম্পর্টেন্ট জায়গা, এখানে কিছু ইম্পর্টেন্ট টপিকস দেওয়া আছে যেগুলোর উপর খুব ভালো ভালো কোশ্চেন হয়ে থাকে, আগামীতেও আসবে, সেগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। পিডিএফটা তো তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আমি এগুলার জিনিস নিয়ে ডিসকাস করছি না, এগুলো তো সবাই জানো। আচ্ছা, সিলেবাস রিলেটেড আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। আমি তাহলে যদি বলো তো আমরা নেক্সট জায়গাটায় যাব, মানে বিশেষ করে আমাদের যে চ্যাপ্টারটা যেটা আছে আজকে, যেটা আলোচনা করব সেটাতে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলো। আচ্ছা, এখানে একটু ভুল এসছে। আচ্ছা, দেখো, লাস্ট টাইম যে নেট সেট হয়েছিল, বিশেষ করে নেটের এক্সামে কতটা আনরিজার্ভদের কাট অফ মার্কস ছিল, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জেআরএফ এর জন্য কত ছিল। তাহলে আমাদের যাদের জেআরএফ তাদের টার্গেট কিন্তু 210 রাখতে হবে কিন্তু মিনিমাম, আর এদিকে যাদের ভাবছো জেনারেল তাদের 190 কিন্তু টার্গেট করতে হবে কিন্তু। মানে 190 যদি ধরো, তাহলে আমাদের কতগুলো কোশ্চেন রেডি করতে হচ্ছে, কতগুলো কোশ্চেন ঠিক করতে হবে 150 আনা কোশ্চেনের মধ্যে। 92, ওকে। তো 190 করলে আর একটু বেশি করতে হবে, ধরে নাও আমাদের এদিকে 95 টার্গেট রাখতে হবে, এদিকে 105 রাখতে হবে, তবেই আমাদের কিন্তু আগের ব্যাচে একজনের, ওর জেনারেল ছিল 1 নাম্বারের জন্য, ওর আটকে গেছিল, ঠিক আছে, ওর 94 হয়ে মানে কত হয়েছিল, 90 এর মতন হয়েছিল, মানে একটা কোশ্চেন আর ঠিক হলেই ওর নেটটা হয়ে যেত, জেনারেল ছিল। তো এক্ষেত্রে সবার কাট অফ গুলো দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে লাস্ট। তো এরকম ট্রেন্ডসই থাকবে সাধারণত। ওকে, কারোর এই রিলেটেড কোনো বলার থাকলে বলতে পারো মেসেজে। অভিজিৎ ঘোষ, ওকে। তাহলে আমাদের সিলেবাসের জায়গাটা কমপ্লিট। এবার আমরা একটা টপিক রেখেছি তোমাদের জন্য, আজকে বলেছি যে একটা টপিক একটু ডিসকাস করব। তো দেখো, যে টপিকের একটা পার্ট, ঠিক আছে, আমাদের ফ্রয়েডের নাম তোমরা সবাই শুনেছো, যিনি সাইকোঅ্যানালাইসিসের জনক ছিল, তারই একটা জায়গা থেকে তার যে থিওরিটা আছে, তার সেই যেই থিওরিটা, বিশেষ করে পার্সোনালিটি যেই থিওরিটা, তার একটা পার্ট আজকে আলোচনা করবো, বিশেষ করে তার ডিফেন্স মেকানিজমটা নিয়ে। খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনবে, বুঝবে যে ডিফেন্স মেকানিজমটা কি। আমরা কিন্তু জীবনে কিন্তু সবসময় কিন্তু ডিফেন্স মেকানিজম ইউজ করছি, বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজম কাজ করতেই হচ্ছে, তাই তো। তো ডিফেন্স মেকানিজম সম্পর্কে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দেখা, এখানে ডিফেন্স মেকানিজম নিয়ে বলেছে কিন্তু ফ্রয়েড, ঠিক আছে। 1904 সালে কিন্তু এই ডিফেন্স মেকানিজম শব্দটা কিন্তু ইউজ করেছিলেন কিন্তু সিগমুন্ড ফ্রয়েড। এই ডিফেন্স মেকানিজমের আরো কতগুলো নাম আছে, বিশেষ করে সেগুলো মনে রাখা উচিত, যেরকম অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, ইগো ডিফেন্স মেকানিজম,
এবং মেন্টাল ডিফেন্স মেকানিজম। দেখো ডিফেন্স মেকানিজম কখন আমাদের প্রয়োজন পড়ে, জানি আমাদের ডিফেন্স মেকানিজমটা ব্যালেন্সের কাজ করে থাকে। আমরা এই ফ্রয়েডের থিওরিতে ইদ, ইগো এবং সুপার ইগোর নাম শুনেছি, তাই তো? এবার ঈদটা সাধারণত আমাদের, যেটা বলতে পারো যে আমাদের একদম আনকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করে থাকে, মানে আমাদের যেসব খারাপ চিন্তা ভাবনা যেগুলো লুকিয়ে থাকে হিডেন অবস্থায়, সেইগুলো জিনিস মানে আমাদের প্লেজারকে নিয়ে কাজ করে, তাই তো? আর সুপার ইগোটা অনেকটা বেশি সৎ, মানে খুবই সৎ প্রকৃতির হয়ে থাকে। আর ইগোর কাজ সাধারণত ব্যালেন্স করা থাকা, তাই তো? আমি যদি এটা যদি মানুষ যদি ধরি, ঠিক আছে, আমরা দেখেছি যে এরকম কার্টুনের মধ্যে সাধারণত দেখা যায় এরকম ছোট ছোট করে অ্যাঞ্জেল গুলো আসে, কেউ থাকে হলো এরকম শিং লাগানো, আর কেউ থাকে হলো এরকম গড টাইপের, তাই তো? এরকম অ্যাঞ্জেল গুলো থাকে এবং এরা বুদ্ধি দেয় মানুষটাকে যে তুই এটা করিস না, তুই এটা কর। ধরে নাও পরীক্ষায় তুমি পরীক্ষায় যদি ধরে নাও পরীক্ষা দিতে এসেছো, এবার আহ নকল করার ব্যাপার, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা অনেকেই নকল করছে, মাধ্যমিক পরীক্ষা সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নকলের প্রশ্নে আমি একটা বলছি। ধরুন না সারা বছর পড়াশোনা করেনি এই ছেলেটা, তো পরীক্ষায় পাশ করতে গেলে তো পদ্ধতি ওটাই আছে। এবার পরিস্থিতিটা ভাবো, এই ঈদ ওকে বুদ্ধি দিবে যে তুই নকল কর, নকল না করলে তুই পাশ করতে পারবি না, পাশ না করলে তোর কিন্তু অবস্থা খারাপ আছে। সুপার ইগো ওকে বুদ্ধি দিবে যে না বাবা, নকল যদি করিস তাহলে বুঝে নিস, যদি একবার যদি ধরা পড়িস তাহলে তোর কি হাল হবে, মার্কেটে তো মুখ দেখাতেই পারবি না, আর বাড়ির লোক যদি জানতে পারে তাহলে বুঝিস। এবার ও তাহলে কি করবে? ও তো বিপদে পড়ে গেল, না ঈদের কথা শুনবে নাকি সুপার ইগোর কথা শুনবে? তো তখন ও চেষ্টা করবে যে না, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোন একটা সামাজিক কোন পন্থা যেটা সোসাইটি গ্রাহ্য করে, সেই পন্থা অবলম্বন করে কিন্তু ও একটা পদ্ধতি বের করে নিবে, এবং তখনই কিন্তু এই ডিফেন্স মেকানিজমের জায়গাটা তৈরি হবে কিন্তু, ঠিক আছে? ঈদ এবং সুপার ইগোর যে দ্বন্দ্বটা, সেটাকে মেটানোর কাজ করবে কিন্তু ইগো, ঠিক আছে? যদি ঈদ যদি বেশি প্রভাব ফেলে দেয় তাহলে মানুষের পক্ষে খারাপ, আবার সুপার ইগো যদি বেশি প্রভাব ফেলে সেটাও কিন্তু মানুষের জন্য বিপদ। যে যত ব্যালেন্স করতে পারবে সেই কিন্তু একজন পারফেক্ট পার্সন বলতে পারি। তো এইসব জায়গা থেকেই কিন্তু এই ডিফেন্স মেকানিজমের জায়গাটা তৈরি হয়ে থাকে। দেখো, যেটা বলার যে ডিফেন্স মেকানিজম আর দ্য সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হুইচ হেল্পস আ পারসন টু কোপ উইথ রিয়ালিটি অ্যান্ড টু মেনটেন সাইকোলজিক্যাল ব্যালেন্স অর পিস। তার মানে এই ডিফেন্স মেকানিজম দ্বারা কিন্তু রিয়ালিটিটা আগে চেক করা হয় এবং মেনটেন করা হয় যে তার যে ঈদ এবং সুপার ইগোর মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটাকে ব্যালেন্স করা। ওকে, সাধারণত আমরা এই যে ডিফেন্স মেকানিজম সাধারণত ইউজ করে থাকি একটা আনকনসিয়াস প্রসেসের মাধ্যমে। বিশেষ করে মানুষ নিজেদেরকে প্রোটেক্ট করতে চায় তার অ্যাংজাইটি, লজ্জা, শেম থেকে, সেলফ এস্টিম থেকে, কনফ্লিক্ট বা আনঅ্যাকসেপ্টেবল ফিলিংস থেকে। দেখো, আরেকটা জিনিস যেটা বললাম যে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ঈদ ইজ ইন সিরিয়াস কনফ্লিক্ট উইথ ইগো অ্যান্ড সুপার ইগো। তো ঈদ যখন দ্বন্দ্ব সৃষ্টি করে ইগোর উপরে এবং সুপার ইগো যখন দ্বন্দ্ব সৃষ্টি করে, তখন কিন্তু মানুষ কি করে, সাফার ফ্রম আ টেনশন আর অ্যাংজাইটি। তো তার মধ্যে তখন টেনশন আর অ্যাংজাইটি তৈরি হয়, এবং ডিফেন্স মেকানিজমের দ্বারাই কিন্তু এই কনফ্লিক্ট এবং অ্যাংজাইটি কিন্তু রিডিউস করার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু, অর্থাৎ সেটা কিন্তু আনকনসিয়াস মাইন্ডে হয়ে থাকে। তো এগুলো কিন্তু হয়ে থাকে কিন্তু, এবং অ্যানা ফ্রয়েড এবং ফ্রয়েডরা পরবর্তীকালে কিছু অ্যানা ফ্রয়েড ছিলেন অ্যাকচুয়ালি ফ্রয়েডের মেয়ে। তো তারা এবং বিশেষ করে সেক্ষেত্রে অনেকগুলোই আমাদের ডিফেন্স মেকানিজমের কথা বলেছে কিন্তু। দেখো, আহ, এখানে আরেকটা কথা আছে, হোয়েন দিস ডিফেন্স মেকানিজম আর ইউজ মডারেটলি আর হার্মলেস। যদি সেটা যদি তুমি যদি একটা নর্মাল মাত্রায় যদি ইউজ করে থাকো, স্বাভাবিক মাত্রায়, সেটা
তোমার কোনো ক্ষতি করবে না। বাট যদি এক্সেসিভ ইউজ করো, ভীষণ মাত্রায় ইউজ করো, সেটা কিন্তু ডিফেন্স মেকানিজম কিন্তু হার্মফুল হয়ে যায়। লোকে মিথ্যে কথা বিনা কারণেই বলতে থাকে, তো সেটা কিন্তু কি হবে, হার্মফুল হবে, সমাজের জন্য ক্ষতিকারক। তো এই যে ডিফেন্স মেকানিজম তো অনেক টাইপস এর হতে পারে। তো আমরা মোটামুটি সিলেক্টেড 10খানার মতন রেখেছি, যেগুলোকে সাধারণত কোশ্চেন আসে, এর বাইরেও আসতে পারে, আসে না সেটা আমি বলছি না। তো আজকের জন্য আপাতত এই 10খানার মতন ডিফেন্স মেকানিজম আছে, যেগুলোকে একটু ডিটেলসে আলোচনা করবো একটু এক্সাম্পল দিয়ে। এখানে আছে কিছু ছবি দেওয়া আছে, এখানে আমি পরে আসছি। ফার্স্টেই যেটা আছে হলো সেটা আমাদের প্রজেকশন। সবাই বুঝতে পারছো তো? একটু রেসপন্স করবে, ঠিক আছে? একটু আমাকে লিখে পাঠাতে পারো। আচ্ছা, কেউ লিখেছে অহম ইদম অধিসত্তাটা কি? একদম ঠিক স্যার, কার্টুনে এরকমই দেখেছি। আচ্ছা, তো ইদ ইগো সুপার ইগো নিয়ে তো বললামই। অহম ইদম অধিসত্তাটাই তো ইদ ইগো সুপার ইগো, যেটা নিয়ে বললাম। দেখো, ফ্রয়েডটা পড়তে গেলে টোটালটাই একটা ক্লাস লাগবে, ঠিক আছে? একটা ক্লাসও সম্ভব না। তো আজকে যেহেতু সিলেবাসটা নিয়ে আলোচনা করা হলো, তো সেই কারণে উপরের দিকের পার্টটা পড়ানো গেল না। তো যখন আমাদের পেড ব্যাচ স্টার্ট হবে বলতে পারি, তখন তো এগুলো তো ইন ডিটেলসে পড়ানো হবে। দুটো ক্লাস তো লাগেই সাধারণত এই ফ্রয়েডের জায়গাটা পড়াতে, খুব সুন্দর করে পড়ানো হয়। তো দেখো, প্রথমে যেটা বলেছে প্রজেকশন। প্রজেকশন যেটাকে বলছি অনেকটা প্রজেক্ট করা, প্রতিক্ষেপণ, তাই তো? আমরা কি করি, দেখো এখানে কি বলছে, অ্যাট্রিবিউটিং ওনস আনএক্সেপ্টেবল ফিলিংস অর ডিজায়ার টু সামওয়ান এলস। আমরা সাধারণত দেখি ক্লাস, মানে অনেক সময় আমরা সবসময় ইউজ করে থাকি এই প্রজেকশন টেকনিকটা, মানে নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দিই, ঠিক আছে? হয়তোবা মা চা নিয়ে যাচ্ছে হাত থেকে, আমার পায়ে পা লেগে চাটা পড়ে গেছে, মা তো উল্টা আমাকেই বকা দিবে, কিন্তু না, আমি উল্টা মাকে বকা দিচ্ছি যে তুমি কেন এদিক দিয়ে যাবে। বা একটা তো কমন কথাই আছে যে নাচতে না পারলে উঠোনের দোষ, ঠিক আছে? মানে আমার দোষ, ভুল আমি অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেক সময় এটার উপর ভিডিও, টিকটক ভিডিও করে থাকে, অনেক সময় রিলসও বানানো হয়ে থাকে, তোমরা দেখতে পারো যে একজনের ভুল অন্য কারোর উপর, মানে এটা কিন্তু বুলি করা হয়ে থাকে কিন্তু। তো এরকম কিন্তু একজনের যখন ভুলটা বা একজনের ফিলিংস বা ডিজায়ার আমরা যখন অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, তখন কিন্তু এই প্রজেকশনটা কাজ করছে কিন্তু। নেক্সট হলো ড্যানিয়েল। এটা মানে হলো যে আমরা যখন কি করি, একদম অস্বীকার করে দেওয়া। অ্যাকচুয়ালি যখন রিয়ালিটিকে অস্বীকার করা, দেখো, রিফিউজিং টু রিকগনাইজ অর অ্যাকনলেজ রিয়েল ফ্যাক্টস অর আনএক্সপিরিয়েন্স দ্যাট উড লিড টু অ্যাংজাইটি। অর্থাৎ যেটা আমাদের মানে অ্যাংজাইটিকে, মানে বলতে পারি যে যদি আমরা যদি এটাকে যদি রিফিউজিং যদি না করি, সেটা আমাদের কি করবে, লিড করতে পারে পরবর্তীকালে অ্যাংজাইটি করতে পারে। দেখো, কেউ যদি মারা যদি যায় না, আমরা তখন মানে মানে অস্বীকার করে দিই, না এটা হতেই পারে না, এটা হতেই পারে না আমার জন্য। মানে যখন খুব প্রিয়জন যখন মানুষ পড়ে যায়, কারণ তখন কিন্তু সে কি করে, তার যে অ্যাংজাইটি, তার মধ্যে যে ইমোশনটা যে কাজ করছে, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সে কিন্তু। সেই কারণে কিন্তু ওরকম ধরনের কিন্তু ড্যানিয়েল আচরণ করে। ওকে, সবচেয়ে সহজ একটা টেকনিক, অর্থাৎ সবকিছুতে অস্বীকার করা। ক্লিয়ার তাহলে এখান থেকে? আচ্ছা, নেক্সট আছে হলো যে রিপ্রেশন। অর্থাৎ রিপ্রেশন অনেকটা আহ অবদমন করা, ঠিক আছে? কোনো কিছুকে মানে দমিয়ে রাখা। দেখো, ব্লকিং ডিফিকাল্ট থটস ফ্রম entering into concepts such as trauma,
ট্রেভিয়ার শার্টিং আউট দ্য ট্র্যাজিক এক্সপিরিয়েন্স। ওকে, তো তোমার লাইফে যদি এরকম কিছু খারাপ কিছু অনুভূতি হয়ে থাকে, সেগুলোকে আমরা অনেক সময় কি করি, কারোর মুখ সম্মুখে আনি না, সেগুলোকে নিজের দুঃখ কষ্টকে আমরা নিজেদের মধ্যেই আহ মানে চেতনার সাহায্যে, মানে কনসাসলি আমরা কি করছি, নিজের ভিতরে সেটা লুকিয়ে রাখি। অর্থাৎ অনেক সময় থাকে আমাদের জীবনে এমন কিছু পাস্ট এক্সপিরিয়েন্স, কাউকে আমরা হয়তো শেয়ার করি না, শেয়ার করলে আরো বেশি কষ্ট পাবো, তো সেই কারণে আমরা নিজেদের মধ্যেই দমিত আকারে থাকি, সেটাই হয়ে যায় হলো রিপ্রেশন। সে দেখো, ব্লকিং ডিফিকাল্ট থটস ফ্রম এন্টারিং ইনটু কনসাসনেস সাচ অ্যাজ আ ট্রমা, severe shutting out a strategic experience. ওকে, নেক্সট আমাদের হলো, নেক্সট হলো রিগ্রেশন। আচ্ছা, রিগ্রেশন তাই তো, reverting to the behavior or emotion of an earlier development stage. দেখো, reverting to the behavior of emotion of an earlier development stage, এটা কেউ বলতে পারবে এটা কি? একটু কমেন্ট করো। কেউ বলো এটা কি হতে পারে? স্যার এরকম কি যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানে সে সেটা থেকে বেরিয়ে আসতে চাওয়ার জন্য সেটা ভুলে আবার প্রথম থেকে শুরু করতে চাওয়া, এরকম কিছু? উম, না, ওরকম তো হলো না। অনেকটা অনেকটা এটা বলতে পারি, রিগ্রেশনটা না অনেকটা ইম্যাচুয়ার ওয়ে হয়ে থাকে, ঠিক আছে? মানে স্যার নিজের ইমোশনকে মানে কন্ট্রোল করতে পারে না নাকি, এরকম কিছু? আচ্ছা, কোনটা আমরা বললাম যে রিগ্রেশন, তাই তো? রিপ্লেস। উম, দেখো, আচ্ছা কি বলেছে, রিভার্টিং টু দ্য বিহেভিয়ার অর ইমোশন অফ অ্যান আর্লিয়ার ডেভেলপমেন্ট স্টেজ, মানে আমি অনেকটা বলতে পারো যে ছোট বাচ্চাদের মতন অনেকটা আচরণ করা, ঠিক আছে? রিগ্রেশন অনেকটা এরকম, মানে তুমি ধরে নাও বসের সাথে বকা খেয়েছো, তুমি এসে কাঁদলে, ঠিক আছে? মানে অনেকটা হলো মিনস গোয়িং ব্যাক টু অ্যান আর্লিয়ার অ্যান্ড লেস ম্যাচিওর প্যাটার্ন অফ বিহেভিয়ার, মানে অনেকটা ছোট বাচ্চাদের মতন মানে আনম্যাচিওর টাইপের বিহেভিয়ার করা, যাতে তুমি যাতে সেই প্রেশার থেকে যাতে বেরিয়ে আসতে পারো, অনেকটা এরকম ধরনের, মানে অনেকটা অ্যাক্টিং করা, ছোট বাচ্চাদের মতন অনেকটা এরকম জিনিসের সাথে সম্পর্কযুক্ত।
এটা কিন্তু খুব দেখা যায়, যেরকম ধরে নাও অনেক সময় কলেজে হিউজ পরিমাণ প্রেশার হচ্ছে, সেই সময় দেখালো যে তুমি আঙ্গুল চুষছো, এরকম ধরনের মানে ছোট বাচ্চাদের মতন আচরণ করা। বড়রাও এরকম করে থাকে কিন্তু অনেক সময়, যে ছোট বাচ্চাদের মতন আচরণ করে থাকে রিগ্রেশনে গিয়ে। ঠিক আছে, সেখানে দেখানো আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজেস এর কথা বলা হচ্ছে, নিজেকে মানে ছোটদের মতন আচরণ করে থাকা। কোনো একটা স্ট্রেস বা ফিলিংস থেকে বেরিয়ে আসার জন্য বলতে পারি, যে সেক্ষেত্রে নিজেকে বলতে পারো যে আনম্যাচিওর ভাবে কিন্তু নিজেকে মানে রেসপন্স করা। আশা করি বুঝতে পেরেছো। ইয়েস হ্যাঁ নো স্যার, কিছু বল। বুঝেছি। আচ্ছা, নেক্সট হলো র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন মানে অ্যাকচুয়ালি অনেকটা ভ্রান্ত যুক্তি দেওয়া। ঠিক আছে, জাস্টিফাইং এ মিস্টেক অর প্রবলেমেটিক ফিলিংস উইথ দ্য সিমিংলি লজিক্যাল রিজন অর এক্সপ্লেনেশন। ওকে, মানে একটা যুক্তি তো খারাপ করবেই, কিন্তু একটা ভ্রান্ত যুক্তি কারা করবে। ঠিক আছে, তোমার ধরে নাও পরীক্ষা, তোমার মা তোমাকে টাকা দিয়েছে যে একটা পেন কিনে নিয়ে আসিস। এবার পেনের দাম তো 10 টাকা হতে পারে খুব বেশি হলে, মানে এরকম দামের পেন কেনার জন্য টাকা দিয়েছে, এবার হাতে দিয়েছে 50 টাকা, কথার কথা। এবার বাচ্চাটা গিয়ে 50 টাকার পেন নিয়ে চলে এসেছে। এবার মা তো বলছে কি ব্যাপার, তুই এত টাকা দামের মোবাইল এনেছিস, কি বলে পেন কিনে নিয়ে এনেছিস কেন? তখন মাকে কি যুক্তি দিচ্ছে যে এত দামি পেন দিয়ে লিখলে, জানো মা, এই পেনটা দিয়ে লিখলে আমার পরীক্ষা সবসময় ভালো হয়, তাই তো? মানে এরকম ধরনের, মানে যেটা লজিক্যাল না, কিন্তু সেটা লজিক হিসেবে পরীক্ষা দেওয়া, হ্যাঁ এটা আমার ফেভারিট পেন, এই পেন দিয়ে পরীক্ষা দিলে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট হতে পারে। মানে এরকম ধরনের ভ্রান্ত যুক্তি দেওয়া, তখনই কিন্তু কি হয়ে যাবে, র্যাশনালাইজেশন। ওকে, মানে যুক্তি দিব ঠিকই, কিন্তু সেটা ভ্রান্ত যুক্তি। ক্লিয়ার? তোমরা যদি চাও এরকম কিছু একটা বলতে পারো, আরো কিছু হতে পারে, তো যদি বলো এক্সাম্পল হিসেবে। এটা তো আমি একটা দিলাম, তোমাদের মতন করে কেউ একটা দাও। এনিওয়ান? ওকে। সে পরীক্ষার সময় মানে ওই ঠাকুরকে হয়তো অনেক বেশি মানে টাকা পয়সা দিয়ে ভালো করে পুজো করিয়ে বললো যে আমি পরীক্ষাটা, মানে পুজোটা ভালো করে করালে পরীক্ষাটা ভালো হবে, এরকম কিছু। হতে পারে মোটামুটি। আচ্ছা, তো র্যাশনালাইজেশনে এরকম, অর্থাৎ ভ্রান্ত যুক্তি আমাদের একটা খাড়া করতে হবে। ঠিক আছে, স্যার বিভিন্ন ধরনের যে কুসংস্কারগুলো আছে ওগুলোও কি র্যাশনালাইজেশনের মধ্যে পড়বে? হতে পারে, দেওয়াই যেতে পারে। মানে সেটা দেখতে হবে, সেটা যেটা হলো কোনো একটা মিস্টেক বা প্রবলেমেটিক ফিলিংস থেকে বেরিয়ে আসার জন্য আমি একটা ভ্রান্ত লজিক দিয়ে দিলাম। ঠিক আছে, মানে একটা খারাপ পরিস্থিতি থেকে বা কোনো একটা মিস্টেক, আমার একটা মিস্টেক যে আমার অত দামি মোবাইল তো, মানে অত দামি তো পেন তো কেনার কথা ছিল না। ঠিক আছে, কিন্তু আমার ভুল হয়েছে, কিন্তু আমি একটা অন্য একটা ইললজিক্যাল কোনো কিছু একটা কারণ খাড়া করে দিলাম, এটা হতে পারে। আচ্ছা, নেক্সট আছে হলো ডিসপ্লেসমেন্ট। এখানে হচ্ছে রিডাইরেক্টিং অ্যান ইমোশনাল রিয়াকশন ফ্রম দ্য রাইটফুল রিসিপিয়েন্ট টু অ্যানাদার পার্সন অল টুগেদার। ঠিক আছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্টটা আসলে কি? দেখো, ডিসপ্লেসমেন্টটা অনেকটা হলো আমাদের একজনের রাগ বা ইমোশন, সেটা অন্যের উপর মানে বলতে পারি যে প্রহার করা। ধরে নাও তুমি টাইম মতন তোমার জব, মানে তোমার বস, যাকে এরকমই দেওয়া আছে, বস ধরে নাও ঠিকঠাক ভাবে, তুমি ধরে নাও তোমার বস একটা কাজ দিয়েছিল, সেই কাজটা তুমি কমপ্লিট করে উঠতে পারোনি। এবার ম্যানেজার কি করবে বা তোমার বস কি করবে, তোমাকে তো হুমকি টুমকি দিবে বা স্ক্যামস করবে। তো তখন তুমি কি করবে, তখন তো তোমার তো কিছু বলতে পারবে না, তার সামনে কিছু বলতে পারবে? বললেই তো তোমার জব গেল। এবার তুমি কি করলে, বাড়িতে এসে তোমার ওয়াইফকে বা তোমার পার্টনারকে রাত্রেবেলা আচ্ছা মতন করে বকলে, মানে একজনের রাগ আরেকজনের উপর করলে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকজনের জায়গায় তোমার ডিসপ্লেসমেন্ট করলে, প্লেসটা চেঞ্জ হলো।
নেক্সট রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন অনেকটা হলো আমাদের দুমুখ সাপের মতন, ঠিক আছে? রিয়াকশন ফরমেশন মানে অনেকটা দুমুখ, মানে অপোজিট। দেখো, বিহেভিং অর এক্সপ্রেসিং দ্য অপোজিট অফ ওনস ট্রু ফিলিংস। ওকে, মানে তুমি যেরকম, মানে রাজনৈতিক নেতারা যেরকম হয়ে থাকে, হয়তোবা একে আমার পছন্দ না, কিন্তু জনগণের সামনে তো একে আমাকে নাটক করে দেখাতেই হবে, আমাকে গরিব লোকের বাড়িতে গিয়ে খেতে হবে, এরকম ব্যাপারগুলো, ঠিক আছে? মানে আমি যেরকম, আমি তার থেকে একদম অপোজিট বিহেভিয়ার করছি আমার নিজের খামতিগুলোকে লুকানোর জন্য। সেটাই এখানে বলা হচ্ছে, বিহেভিং অর এক্সপ্রেসিং দ্য অপোজিট অফ ওন ট্রু ফিলিং। মানে যেটা আমার করা উচিত ছিল সেটা না করে আমি সেম উল্টোটা করেছি। হয়তোবা একজনকে খারাপ দেখতে তুমি মনে মনে ভাবছো তো খারাপ কিছু, কিন্তু সে যখন তোমার সামনে আসছে তুমি তার ভীষণ ভাবে ভীষণ মাত্রায় সুনাম করছো, মনে মনে হয়তোবা গালিগালাজও দিচ্ছ। তো এরকম ব্যাপার, অর্থাৎ যেইটা রিয়াকশন দিবে, মানে বাইরে একরকম রিয়াকশন দিচ্ছ, কিন্তু ভিতরে তুমি আরেক রকম চিন্তা ভাবনা করছো তাকে নিয়ে। নেক্সট হলো সাব। মানে স্যার নিজের স্বার্থটা চরিতার্থ করার জন্য আর কি, হ্যাঁ, বলছি নিজের স্বার্থটা পূরণ করার জন্য একরকম। হ্যাঁ ওরকমই বলতে পারো, হ্যাঁ। সাবলিমেশন, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে তোমার যদি channelizing sexual or unexpectable urge into a productive outlet such as work or a hobby। মানে চ্যানেলাইজ করতে বলা হয়েছে, মানে নিজের যেই ইচ্ছেটাকে, সেটাকে অন্য স্থানে আমি কনভার্টেড করলাম, ঠিক আছে? তোমার নিজের ইচ্ছে ছিল পাইলট হওয়ার, কিন্তু তুমি পাইলট হতে পারছো না, সেই ইচ্ছেটা হয়তোবা তুমি অন্য একটা জব করে সেটাকে পূরণ করার চেষ্টা করছো। হয়তোবা তোমার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, তুমি হয়তোবা ডক্টর হতে পারোনি, তুমি নার্স হয়ে মানুষের সেবা করছো। ওকে, সেটাও প্রোডাক্টিভ হবে, নিজের হবিটাকে অন্য জায়গাটায় পাঠানোর চেষ্টা করা। ওকে, ক্লিয়ার তাহলে? সাবলিমেশনটা কি? সাবলিমেশনে বাংলা মনে হয় অভেদীকরণ বা এরকম কিছু একটা ছিল হয়তোবা। সাবলিমেশনটা নেক্সট আছে হলো ইন্টেলেকচুয়ালাইজেশন, ঠিক আছে? এটা হলো যেটাকে আমরা বলি বুদ্ধিজীবীকরণ, এরকম বলতে পারি বাংলায়। তো এটাতে অ্যাকচুয়ালি কি করা হয়ে থাকে, যে দেখো যে ফোকাসিং অন দ্য ইন্টেলেকচুয়াল রাদার দ্যান দ্য ইমোশনাল কনসিকুয়েন্স অফ আ সিচুয়েশন। মানে অ্যাকচুয়ালি আমরা যখন ইমোশনালি আনস্টেবল হয়ে যাই, তখন সেটাকে আমরা তখন বুদ্ধি দিয়ে সেই সিচুয়েশনটাকে বেরিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? ধরে নাও তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তখন তুমি কি করবে? তখন তুমি ভাববে যে না, আমি বুদ্ধি দিয়ে কিছু একটা কাজ করি, যেরকম হয়তোবা আমি আরো এদিকে টাইম ওয়েস্ট না করে আমি আমার লাইফটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, অর্থাৎ ফিনান্সিয়াল স্ট্যাবল করব, তাই তো? এরকম জিনিসগুলো মানে ইমোশন থেকে আমি বেশি বুদ্ধিকে যখন প্রেফার করব। ইমোশন দিয়ে হলে তাহলে তখন কি হয়, আমি হামা করে কাঁদবো, এর থেকে বেশি আর কি হতে পারে, আমাকে একজন ছেড়ে চলে গেছে এটাই হতে পারে। তখন না, আমি তখন সেটাকে কাটানোর জন্য একটা বুদ্ধি প্রয়োগ করবো, অর্থাৎ ইন্টেলেকচুয়াল জায়গাটা চিন্তা ভাবনা করব। আচ্ছা, নেক্সট হলো কম্পার্টমেন্টালাইজেশন। কম্পার্টমেন্টালাইজেশন অর্থাৎ এখানে বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে লাইফের নানান দিকে ক্যাটাগরাইজ করা, যাতে আমার মধ্যে প্রিভেন্ট বা কনফ্লিক্ট বা ইমোশন গুলোকে আমরা কি করব, ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে, স্যার দেখো তার স্যার লাস্টেরটা আরেকবার, স্যার লাস্টেরটা বলছো, আরেকবার কাইন্ডলি হ্যাঁ বলুন। বলছি বলছি। দেখো, ডিসপ্লেসমেন্টটাও দেখেছো, এই জায়গাটায় রাখ, এই জায়গাটায় ঝাড়লো। রিপ্রেশন, এটাও দেখে নাও, রিপ্রেশন কি আছে, নিজেকে অবদমন করা, ওদের ইসে দুঃখ কষ্ট মানে ভাবছে নিজেকে অবদমন করে রেখে দিয়েছে, তার জীবনের যেই কষ্ট দুঃখ তাদের একসাথে সময় কাটাতো সেটাকে নিয়ে নিজের ভিতরেই লুকিয়ে রেখে। রিপ্রেশন দেখো ছোট বাচ্চা, রিগ্রেশনে দেখো ছোট বাচ্চাদের মতন আচরণ করছে। সাবলিমেশনে কি করছে, ইচ্ছুটাকে অন্য স্থানে কনভার্ট করে ফেলছে।
হয়তো বা মারামারি করতে চাচ্ছিল, হয়তো বা একজনকে, তার দুশ্মনকে, সেই রাগটাকে সাবলিমেট করছে, অর্থাৎ মানে তার প্লেসটাকে চেঞ্জ করছে। মানে ওরকম ভাবে প্লেস না, ওটা তো ওইভাবে, এটা মানে প্রোডাক্টিভ ওয়েতে চেঞ্জ করছে। ঠিক আছে। আর এটাকে অ্যাকচুয়ালি এটা সেরকম আসে না যে হলো কম্পার্টমেন্টালাইজেশন, এটা হলো সেপারেটিং কম্পোনেন্টস অফ ওনস লাইফ ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ টু প্রিভেন্ট কনফ্লিক্টিং ইমোশন। মানে আহ, জীবনে মানে বিভিন্ন বিভাগে বলতে পারো যে পৃথক করা, মানে জীবনটাকে আমরা বিভিন্ন দিকে মানে চ্যানেলাইজ করে ফেলবো, যাতে আমাদের যাতে কনফ্লিক্ট বা ইমোশনটা যাতে কম আসে। ওকে। নিজেকে দেখালে আমি অন্যরকম ভাবে আমার দেখালো যে খুব কষ্ট হয় কোনো কারণে হয়তো বা, কিন্তু আমি দেখা গেল সেই কষ্টটাকে ঢাকার জন্য আমি কি করছি, নিজেকে নানান রকম ভাবে ব্যস্ত করে ফেলছি, যাতে আমাকে সেই কথাটা, যাতে সেই দুঃখ কষ্ট জিনিসটা যাতে আমার মনে যাতে না আসে। বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম। মানে আমাদের লাইফে তো অনেক সময় অনেক কষ্ট থাকে, আমরা কি করি হ্যাপি থাকার জন্য কি করি, আমি নিজেকে তখন ব্যস্ত রাখার চেষ্টা। সাইকোলজিস্টরা কিন্তু সবসময় বলে কিন্তু যে নিজেকে ব্যস্ত রাখো, কাজের মধ্যে রাখো। যত তুমি যদি একা থাকো বা শুধু চিন্তা ভাবনা যদি করো, দেখবে যে তোমার আরো বেশি কষ্ট লাগে। তখন বলবে যে নিজের জীবনটাকে তখন কি চ্যানেলাইজ করে ফেললে। ঠিক আছে। সেই প্রিভেন্ট বা কনফ্লিক্টিং বা ইভেন্টসটাকে ডিফারেন্ট ক্যাটাগরিজ নানান ভাবে আমি সময়টাকে ইউটিলাইজ করতে পারি। বন্ধুদের সাথে হোক বা বাড়ির ফ্যামিলির সাথে হোক, টিভি দেখে হোক বা কোথাও ঘুরতে গিয়ে হোক, লাইফের জিনিসগুলোকে কি করছি, আমরা সেপারেট করে ফেলছি, বিভিন্ন বিভাগে পৃথকীকরণ করে ফেলছি, যাতে আমার যাতে কনফ্লিক্ট বা ইমোশন গুলো যাতে না আসে। এখানে ওই জিনিসগুলোই আছে, এখানে শর্ট করে দেওয়া আছে, এখানে আমি বড় করে বোঝালাম তোমাদের। আচ্ছা, এছাড়াও আরো কিছু আছে, যেরকম তোমাদের যদি বলি, যেরকম ফ্যান্টাসি। ফ্যান্টাসি জিনিসটা কি? ফ্যান্টাসি হলো অনেকটা হলো আমাদের যে ডে ড্রিমিং, অর্থাৎ দিবা স্বপ্ন। হুম। আমরা অনেক সময় ভাবি যে আহ স্বপ্ন দেখি, মানে স্বপ্নের মাধ্যমে আমরা আমার শখটাকে পূরণ করার চেষ্টা করছি। আমি আহ, দেখছি যে আমার হয়তো বা পকেটে টাকা পয়সা নেই, ভাঙা একটা সাইকেল আছে, আমি ভাবছি যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি কেটিএম নিয়ে ঘুরে বেড়াবো। তাই তো? তো এরকমও আমরা স্বপ্নে দেখছি। এগুলো হলো ডে ড্রিমিং। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা আছে, এখানে আইডেন্টিফিকেশন বলেছি কি, যেরকম আইডেন্টিফিকেশন নামেও কিন্তু আরেকটা কিন্তু হয়ে থাকে কিন্তু। যেন আইডেন্টিফিকেশন অ্যাকচুয়ালি অভিধিকরণ, নিজেকে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যুক্ত করা। ঠিক আছে। অনেক সময় হয়ে থাকে যে আমরা কি করি, তোমাদের পাড়ায় ধরে নাও কেউ একজন খুব ভালো মানুষ বা টিভিতে দেখা যাচ্ছে, তখন আমরা কি করি, নিজেকে ওর সাথে রিলেট করার চেষ্টা, হ্যাঁ ও তো আমার খুব বন্ধু, হতো আমাদের পাড়ারই ছেলে। মানে আমাদের তখন মনে হয় যে গর্ব হয় ব্যাপারটা, যখন ধরে নাও ইন্ডিয়া ধরে নাও ক্রিকেটে একটা ম্যাচ জিতলো, কথার কথা, বিশ্বকাপ তো জিতে পারেনি, সেটা দুঃখের বিষয়। ধরে নাও বিশ্বকাপ যখন জিতলো, তখন মনে হয় কি যে তখন কিন্তু আমরা কি করছি, বিশ্বকাপে যারা প্লেয়ার ছিল তাদের সাথে আমাদের নিজেদের মধ্যে কি করে ফেলি, আইডেন্টিফিকেশন করে ফেলি। অর্থাৎ তাকে আর আমরা যেন সেম সেম, অর্থাৎ অভেদীকরণ, মানে তার জেতা মানে আমারও জেতা, এরকম ব্যাপারটা। আর একটা হয়ে থাকে আইসোলেশন। এটাও এক ধরনের ডিফেন্স মেকানিজম, মানে নিজেকে দূরে সরানো। এটা সেম ওই আইডেন্টিফিকেশনের সেম উল্টো। দেখো কোনো একটা যদি পলিটিক্যাল পার্সনের যদি ধরুন কোনো একটা স্ক্যান্ডাল বা ভিডিও এরকম অনেক কিছুই বেরোয় অনেক সময়, বা কিছু একটা খারাপ কাজ করেছে, তখন কি করে, সেই পার্টির সেই লোকের থেকে একটু দূরে সরে যায়। তাই তো? না না, ও আমাদের লোক না, ওকে আমরা পার্টির থেকে তাড়িয়ে দিয়েছি, মানে ওর সাথে কেউ থাকতে চায় না। আগে উল্টো হচ্ছিল, ভালো কাজ করলে আমরা তার সাথে থাকি, খারাপ কাজ করলে আইসোলেট করে দিই, মানে আইসোলেশন। এটাও কিন্তু এক ধরনের কিন্তু ডিফেন্স মেকানিজম। তো এছাড়াও আরো অনেক ডিফেন্স মেকানিজম আছে। তো একদিনে তো সবকিছু বলা সম্ভব না, টাইমটাও একটা লিমিটেড। তো কিছু এবার আমরা কোশ্চেন সলভ করব তোমাদের জন্য। তো আশা করি সবাই চেষ্টা করবে কোশ্চেন গুলোকে সলভ করার জন্য। ওকে।
তো অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব একটু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আর একটু সময় থাকলে ভালো হতো, জিনিসটা আরো একটু ক্লিয়ার করানো যেত, যেহেতু সময়টা খুবই অল্প। তো সেই কারণে এইটুকু সময়ের মধ্যেই চেষ্টা করছি কমপ্লিট করার। ঠিক আছে, তো একটু বলো, এই যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু সলভ করো। ঠিক আছে, চেষ্টা করো সবাই। তোমাদের কি মাইক অন আছে নাকি অফ? একটু রেসপন্স করবে, আমি বুঝতে পারছি না এখান থেকে। আচ্ছা আচ্ছা, মাইক কি সবারই অফ নাকি অন আছে? একটু রেসপন্স করে বলো তো। অন আছে তো হুম, হুম, বলো। তো অন যারা আছে তাহলে তোমরা ইসের বদলে মানে মাইকে বলো, ঠিক আছে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি না তোমরা কি বলছো। বলো, টাইমটা একটু কম আছে তো সেক্ষেত্রে একটু ভাবতে হবে। হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু অ্যানি বিহেভিয়ার বাই one person or persons that is intended to cause harm to another person? এটা কি কোশ্চেনটা? না না, এটা তো না। ও সরি 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 সরি, এটা পরে কোশ্চেনটা। আচ্ছা, আহ এটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিচুয়েশন ফ্যাক্টর দ্যাট মে লিড টু অ্যাগ্রেশন? তাহলে এটা অনেকেই দেখলাম যে গ্রুপে দিয়েছিল যে ডিসপ্লেসমেন্ট, তাই তো? আচ্ছা, এটার অ্যান্সার কিন্তু ডিসপ্লেসমেন্টই। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা দেখো আমরা কোথায় পড়েছিলাম। ডিসপ্লেসমেন্ট, reacting an emotion reaction from the rightful receipt to another person, মানে জিনিসটাকে অন্য জায়গাটায় ট্রান্সফার করা। which are the following not the situational factor that may be lead to aggression? দেখো, অ্যাগ্রেশনের সিচুয়েশনাল ফ্যাক্টর যেটাকে আমরা লিড করছে না সেটার কথা কিন্তু বলা আছে এখানে। ওই যে বললাম যে টাইমটা চেঞ্জ হচ্ছে, মানে তোমার অ্যাগ্রেশন যার উপরে ছিল সেটার উপর না করে আরেকজনের উপরে গিয়ে করলে। আর অ্যাগ্রেশনটা কি? to refers to any behavior by one person that is intended to cause the harm to another person. আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। মানে এখানে অ্যাকচুয়ালি কোনটা ক্ষতি করতে পারে সেটাই বলা যাচ্ছে। intended to cause harm to another person, কোনটা? সে ভায়োলেন্স হবে কি? আহ, না, ভাইলেন্স হবে না। স্যার অ্যাগ্রেশন হবে। স্যার অ্যাগ্রেশন। হ্যাঁ, অ্যাগ্রেশনই হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন হবে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ রিগ্রেশন? রিগ্রেশনে কোনটা এক্সাম্পল? Sir, option C, returning to an earlier age to কোপ উইথ cope সিচুয়েশন। with situation. কারণ রিগ্রেশন আমরা তাই দেখেছিলাম, বাচ্চাদের মতন একটু আচরণ করতে। Next. Forcing thoughts to remain unconscious in order to avoid the anxiety that would the result of the conscious indefined Freudian defense mechanism. কিওয়ার্ডটাকে খোঁজো। অপশন বি। বি? কি বললে? বি, রিপ্রেশন। Repression. Forcing thoughts to remain unconsciousness in order to avoid the anxiety that would result if they were conscious is the definition of which Freudian. Actually ওই যে রিপ্রেশন আমরা কি করেছিলাম, নিজেকে অবদমন করেছিলাম। দেখো, অ্যাভয়েড করছি, আমরা কি করছি? ফোর্সিং থটস টু রিমেন আনকনসিয়াস ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য অ্যাংজাইটি, মানে আনকনসিয়াস লেভেলে নিয়ে যাচ্ছি আমরা, যাতে আমরা অ্যাংজাইটি থেকে না ফিরি, মানে বেরিয়ে আসার যাতে চেষ্টা করি। তাহলে এটা রিপ্রেশন, অবদমন করছিলাম। গুড। চলো নেক্সট। আচ্ছা, আজকাল এইভাবে কোশ্চেন আসতে পারে। উম, এরকম গল্প দেওয়া থাকবে এবং গল্পের বেসিসে কোশ্চেন। এটা টোটালটা পড়তে হবে তোমাকে, এটা একটু সময় লাগবে। Tom and Sally have been dating for 2 years. Sally break up with Tom because he cheated on her with Betty. নামগুলো তো সেরকম, স্যালি, কেলি, বেটি। একটু পড়ে নাও, পড়ে নিয়ে এই এই প্যাটার্নে 3টে কোশ্চেন আছে, ঠিক আছে? সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো। কোশ্চেন তো এখন এনটিএ যা করছে, এরকম বড় বড় কোশ্চেনই দিয়ে দিবে, গল্প দিয়ে দিবে, গল্প থেকে খুঁজে খুঁজে বের করো। এরকম একটা দিয়ে দিল, সাধারণত থাকছে এরকম তো জিনিস, তো থাকছে এরকম একটা করে প্যাসেজ উঠিয়ে দিচ্ছে, প্যাসেজের উপরে কোশ্চেন দিচ্ছে। আজকাল দেখাও যাচ্ছে এরকম টাইপের কোশ্চেন। Sir, option number E, regression হবে। না, একটু ভালো করো, ভালো করে দেখো। স্যালি ইউজিং রিগ্রেশন উত্তর নেই। আচ্ছা, এটা কোথায় থেকে তুমি বের করলে একটু আমাকে বলো তো, আমি একটু পড়িনি এটা। স্যালি টেলস হার ফ্রেন্ড Keely about Tom, but she is dead without showing any emotion. Tom continues to call Sally and treat her. বাকিরা একটু চেষ্টা করো।
আচ্ছা, এটার উত্তরটা আছে হলো স্যার আইসোলেশন হবে? ইয়েস, আইসোলেশন আছে। নিজেকে দূরে সরানো, তাই তো? আইসোলেট করা অনেকটা হ্যাঁ স্যার, এখানেই নিজেকে তাই গল্পটাই আছে, একটু ভালো করে দেখো। স্যালি টেলস হার বয়ফ্রেন্ড টু কেলি অ্যাবাউট টম বাট শি ইজ টেল, মানে জিনিসটা খুব কঠিন আছে কিন্তু। এই যে শোয়িং অ্যানি ইমোশন, এই জায়গাটা থেকেই বলতে পারো। হ্যাঁ স্যার, ওই শেষ দিকটা পড়েই মানে ধরতে শেষ দিকটা পারলাম আর থেকে কি। একটু আছে না, টম কন্টিনিউস টু হ্যাঁ কল হি and treat her as he did when they are going out. Betty, who do not know about Sally, tells Tom that she also tells him that it will not take long time to get over the guilt. ওকে, হ্যাঁ, এইসব জায়গা থেকে বলতে পারো আইসোলেশন, ঠিকই বলেছো। বা এখান থেকেও হতে পারে। Sally tells her boyfriend Kelly about Tom, but she tells her without showing any emotions. ইমোশন তো দেখায়নি। নেক্সট। কি ব্যাপার, এটা তো দেখেই নিচ্ছ তোমরা। দেখেই না, কি করা যাবে। তাও আমরা লুকিয়ে রাখি। টম ইজ ইউজিং, টম কোন ধরনের ডিফেন্স মেকানিজম ইউজ করেছিল এই গল্পে? স্যার অপশন গুলো দেখান একটু। একটু অপশন দেখালে তো অপশনই দেখা যাচ্ছে। এটা বিন ড্যানিয়েল, রিয়ালিটিকে অস্বীকার করা, এটা কোথায় আছে দেখো তো। এই জায়গাটা থেকে সম্ভবত। Tom continues to call Sally and treat her as he did when they are going out. Sally tells Tom she is glad that feels and guilty and hurt. She also treat him with take all. এই জায়গাটাই আছে সম্ভবত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটু সমস্যা হয়ে গেছে। বেটি ইজ ইউজিং ড্যাশ অ্যাজ ডিফেন্স মেকানিজম, বেটিরটা একটু বলো। বুঝতে পারছি না এটা যে এরকম কেন হলো। ও, এখানে আছে, দাঁড়া দাঁড়া, সরি। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা করে নাও এটা, এবার পড়ে নাও, এটাই লাস্ট কোশ্চেন আমাদের জন্য। হ্যাঁ স্যার, বলুন। স্যার আপনার মাইকটা মিউট আছে।
স্যার আপনার মাইকটা মিউট আছে স্যার। ও সরি 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 সরি, মাইকটা অফ আছে, আমি তো কিছু বুঝতে পারছিলাম না। আচ্ছা, আহ তোমাদের এটার প্রজেকশন হবে অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ স্যার, ডিড নট নো তারপর ওই জায়গাটা লেখা ছিল, ওইখানটা থেকে বোঝা হুম গেল প্রজেকশন হবে। হুম হুম হুম। বেটি হু ডিড নট নো অ্যাবাউট সেলি, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। ওখান থেকে প্রজেকশন, রাইট। হ্যাঁ, এটা একটু সময়ের অভাবের জন্য একটু ভালো করে করানো গেল না, একটু টাইমটা ওইদিকে ওয়েস্ট হয়ে গেছে। তো স্যার আমাদের ক্লাসটা আজকের মতন কমপ্লিট। তোমাদের যে কারো যদি প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে স্যার ওদের যদি প্রশ্ন যদি না থাকে আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আর আমার তো কিছু বলার না, আমি তো বললাম যে সাবজেক্ট আমার নয়, আমি জানিও না। তো কিছু যদি বলার থেকে স্যারকে জিজ্ঞাসা করে নিতে পারো, আদারওয়াইজ আমাদের আগামীকাল ক্লাস থাকবে রাত সন্ধ্যে 7:30 থেকে এরকম। আহ, যেহেতু স্যার আজ ডিটেলসে সিলেবাসটা বলে দিয়েছেন, তো আগামীকাল নতুন মনে হয়তো টপিক নিয়ে ডিসকাস করবেন। কালকে একটা ম্যাডাম থাকবেন, তো ম্যাডাম তিনি তার টপিক বা তিনি তার আহ, যে ইউনিট গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি ডিসকাস করবেন। আর যদি কিছু কোশ্চেন দেখি স্যার কি করতে পারেন, নাহলে আমরা এই সেশনটা আজ এই পর্যন্ত রাখবো। আগামীকাল ঠিক 7:30 থেকেই থাকবে। যদি কারো কোনো কিছু বলার থাকে, রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস আমি যথারীতি গ্রুপে পাঠিয়ে দেবো। আমাদের জানি একটা সেশনে বা একটা ক্লাসের মধ্যে কোনো কিছু হয় না, কিছুই হয় না। তো আর একটু টাইম পেলে আমরা আরো কিছু কোশ্চেন আনসার ডিসকাশন করতে পারতাম নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ স্যার যেটা বলো সেটা ঠিকই, কারণ সিলেবাসটা কমপ্লিট করতে অনেকটা সময় লেগে গেল, কারণ একটা হিউজ একটা সিলেবাস, আর তার সাথে একটা টপিকও রেখেছিলাম। টপিকটা হয়তো বা অনেকটা কমপ্লিট করানো গেল, কিন্তু কোশ্চেন গুলোকে আর একটু ডিটেলসে আলোচনা করলে খুব আর একটু ভালো হতো যদি একটু সময় পাওয়া যেত, যেহেতু টাইমটা খুব লিমিটেড। তো তোমরা সবাই আশা করি নেক্সট ক্লাস ম্যাডামের আছে স্যার বললো, তো অবভিয়াসলি স্যার ম্যাডামের ক্লাসটা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে, বাকি যারা আছো তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবে, ঠিক আছে? তো এইটুকুই বলার, যে কারো যদি কোনো যদি প্রশ্ন যদি থাকে তাহলে একটু বলতে পারো, এই রিলেটেড কোনো কোশ্চেন, ব্যাচ রিলেটেড বা অন্য কোনো আগামীকাল আমি এই নিয়ে ডিটেলসে কথা বলবো যে কিভাবে হবে ব্যাচ বা কবে কি ক্লাস হবে, হুম। ডিউরেশন কি, সবকিছু নিয়ে আমি ডিটেলসে কথা বলবো আগামীকাল। ওকে। তো আগামীকাল সন্ধ্যে 7:30 থেকেও ক্লাসে সবকিছু বলবো। যেহেতু কোনো কিছু আমাদের গ্রুপে যায় না, তোমরা ফার্স্ট পেপারের ক্ষেত্রেও দেখেছো যে ফার্স্ট পেপারের ক্ষেত্রেও গ্রুপে কোনো কিছু শেয়ার করে না, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ যারা গ্রুপে রয়েছে সবাই অ্যাকচুয়ালি স্টুডেন্ট নয়। তো তারা তাদের কাছে পৌঁছাকে এই ডিসকাশন, তো যারা লাইভ ক্লাসে থাকবে, তো আগামীকাল লাইভ ক্লাসে সমস্ত কিছু ডিসকাস করা হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সেশনটা আজকে এখানেই রাখলাম। আগামীকাল ম্যাডাম থাকবেন, ম্যাডামের যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে ম্যাডাম ডিসকাস করবেন। কারো কিছু কোশ্চেন নেই, কেউ কিছু বলছো না, তাহলে আমি রাখলাম এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল সন্ধ্যে 7:30 দেখা হচ্ছে। একটু টাইমটা অ্যাডজাস্ট করো, আমাদের তো রেগুলার ক্লাসের টাইম কখনো এরকম 7:30 বা 7টা হবে না, সবগুলোই রাত 9টা থেকে থাকবে। আমি যদিও এই নিয়ে আগামীকাল বিস্তারিত কথা বলবো তোমাদের সাথে, যে কবে কি হবে, মানে কোন কোন বার ক্লাস হবে বা টাইম কি হবে, সবকিছু আমি বিস্তারিত কথা বলবো আগামীকালকের ক্লাসে। তো যদিও আগামীকালকের ক্লাসটা মানে যেটা আগামীকাল রাখা রয়েছে আমাদের এই সেশনের লাস্ট ক্লাস, তো সেটা কিন্তু 7:30 থাকবে। একটু কষ্ট করে 7:30 অ্যাডজাস্ট করে নিও। আগামীকাল এরকম ক্লাস শেষ হওয়ার পর আমি কথা বলবো তোমাদের সাথে, বা কি হতে চলেছে, কিভাবে কি করব তোমাদের সাথে সবকিছু একদম আমি খোলাখুলি বলবো। ক্লাসটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সুমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। চেষ্টা করব, বা স্যারের দিক থেকে সেইভাবে চেষ্টা করবেন যে যাতে করে অ্যাটলিস্ট আমরা কিছু একটা দেখতে পারি, যে এতদিন এত এত সময় ধরে আমরা সময় দিচ্ছি কিছু একটার জন্য, সেই কিছু একটার জন্য আমরা অবশ্যই পেতে পারি। এটুকুই। চলো রাখলাম তাহলে, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমিও লিভ করলাম তাহলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। গুড নাইট, আগামীকাল 7:30 দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ।